বিকেলের পড়ন্ত রোদটা মায়ের মুখের উপর এসে পড়েছে, কিন্তু সেই রোদের চেয়েও বেশি জ্বলছে মায়ের বুকটা। মায়া অঝরে কাঁদছে। তার কান্নায় আজ আশেপাশের বাতাসটাও যেন ভারী হয়ে উঠেছে। সে প্রিন্সের হাতটা খপ করে ধরে বলে, প্লিজ দয়া করো, এভাবে আমাকে ছেড়ে চলে যেও না প্লিজ। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তুমি জানো না তোমাকে ছাড়া আমার ভালো লাগে না। প্লিজ একটু বোঝো না কেন, আমি সত্যিই তোমাকে ছেড়ে থাকতে পারবো না প্লিজ। মায়ের আকুতি ভরা কথায় প্রিন্সের কোনো পরিবর্তন হয় না। সে হাতটা ছাড়িয়ে নেয়। তার চোখে কোনো মায়া নেই, বরং একরাশ বিরক্তি ফুটে ওঠে। মায়া মায়া ডুকরে কেঁদে ওঠে। তার চোখের পানি গড়িয়ে চিবুক দিয়ে নিচে পড়ছে। তবুও মায়ার এই কান্না দেখে প্রিন্সের মনে সামান্য পরিমাণও মায়া কাজ করছে না। সে অবজ্ঞার সাথে মায়াকে ঝটকা দিয়ে সরিয়ে দিয়ে বলে, দূরে থাকো আমার কাছ থেকে। তোমাকে না বলেছি আমার সামনে এসে এমন মায়া ন্যাকা কান্না কাঁদবা না। এইসব আমার একদম সহ্য হয় না। যাও, আমার থেকে তুমি দূরে যাও। তোমার ওই বিশ্রী মুখ দেখার আর কোনো ইচ্ছে নেই আমার। মায়া যেন আকাশ থেকে পড়ে। সে বিশ্বাস করতে পারছে না 1 বছর ধরে যাকে সে নিজের সবটুকু দিয়ে ভালোবেসেছে, সে আজ তাকে এভাবে অপমান করছে। মায়া এবার দৌড়ে গিয়ে প্রিন্সকে জড়িয়ে ধরে। প্রিন্স সাথে সাথেই ঘৃণার সাথে মায়াকে ছাড়িয়ে নেয়। মায়া একধারেই কেঁদে চলেছে। কাঁদতে কাঁদতে সে কাঁপা গলায় বলতে থাকে, কেন তুমি আজ এমন কঠোর ভাষায় কথা বলছো? আমাকে তো তুমিই প্রপোজ করেছিলে, মনে নেই সেই দিনগুলোর কথা? আমার পেছনে তো তুমিই মাসের পর মাস করেছিলে। তাহলে এখন কেন এমন বলছো? এখন তোমাকে আমি অনেক ভালোবাসি, তোমার অনেক কেয়ার করি বলে আমার সাথে এমন করে কথা বলছো, তাই না? আমাকে সস্তা পেয়ে গেছো। প্রিন্স এবার চিৎকার করে ওঠে। তার চোখে মুখে রাগ ঝরছে। সে মায়ার দিকে আঙুল উঁচিয়ে শাসন করার ভঙ্গিতে বলতে শুরু করে, এই শোনো, এত ফালতু কথা শোনার সময় আমার নেই। পরিষ্কার কথা হলো, তোমাকে এখন আর আমার ভালো লাগে না। তোমার মতো এমন খ্যাত দেখতে মেয়ের সাথে কে প্রেম করে ভাই? তার ওপর তোমার মতো একটা গরিব খ্যাতমার্কা মেয়ের সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না। তোমাকে কতবার বলেছি আমার সাথে চলতে হলে একটু স্মার্ট হও, অন্তত গেট আপটা একটু বদলাও। তুমি তো সেটা কানেই তোলো না, নিজের জেদ নিয়েই পড়ে থাকো। মায়া স্তব্ধ হয়ে যায়। সে ধরা গলায় প্রশ্ন করে, তার মানে আমার প্রতি তোমার ভেতর থেকে কোনো সত্যিকারের ভালোবাসা নেই? সব ভালোবাসা কি কেবল বাহ্যিক আর শারীরিক? আমার ভালোবাসা, আমার মনটা তুমি একবারও দেখলে না? তুমি কি শুধু স্মার্ট আর সুন্দর করে চলা মেয়েদেরই দেখতে চাও? কেন প্রিন্স, ভালোবাসা কি রূপ আর শরীর থেকেই হতে হয়? মন আর মানসিকতা, মানবিকতা দেখে এগুলো হয় না কেন? মানুষের ভিতরে সৌন্দর্য কি তোমার কাছে কোনো মূল্যই রাখে না? প্রিন্স তার ছেলের হাসি হাসে। সে পকেট থেকে ফোনটা বের করে সময় দেখে নেয়। তার যেন এখানে 1 সেকেন্ড দাঁড়াতেও কষ্ট হচ্ছে। সে বলে, ওই শোনো, এত নীতিবাক্য আর লেকচার শোনার টাইম আমার নেই। তোমাকে বারবার বলেছি পরিবর্তন হতে, কিন্তু তুমি হওনি। তোমাকে বলেছি সুন্দর করে ড্রেস পরে আসবা। তুমি সালোয়ার কামিজ পরো, তাতে আমার কোনো সমস্যা নেই। সমস্যা হলো তোমার সালোয়ারের মাঝে মাঝে ছেঁড়া থাকে। তুমি জুতা পরো, সেটাও তালিমারা বা ছেঁড়া। তোমার চোরের স্টাইল সেই আদি আমলের মতো মাঝখান দিয়ে সিথি করা, আর সেখান থেকে তেল পড়ে, বিশ্রী লাগে দেখতে। মায়া শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। প্রিন্স থামে না। সে একের পর এক অভিযোগ করে যায়। তোমার কাছে গেলে কেমন একটা বিদঘুটে গন্ধ আসে, ঘৃণা লাগে আমার। জিজ্ঞাসা করলে বলো তুমি নাকি একটানা 3-4 দিন ধরে গোসলও করো না। ছি, একজন মেয়ে হয়ে এত নোংরা থাকো কি করে? তোমাকে নিয়ে কোথাও বেড়াতে গেলে তোমাকে যদি বলি ভালো মতো হাত ধুয়ে এসে খাও, তুমি হাত না ধুয়েই খপ খপ করে খাওয়া শুরু করো। যেখানে চামচ দিয়ে মার্জিতভাবে খেতে হয়, সেখানে তুমি হাত ব্যবহার করে পরিবেশটাই নষ্ট করো। মায়ের কান্না থামছে না। সে শুধু শুনে যাচ্ছে তার প্রিয় মানুষটার ঘৃণাভরা কথাগুলো। তোমার মেকআপ সেন্স তো আরও ভয়াবহ। লিপস্টিক পরো ওপরের ঠোঁটে বেশি আর নিচের ঠোঁটে কম, অদ্ভুত লাগে দেখতে। আর সবসময় একই রকম রংচটা ড্রেস পরে থাকো। জানতে চাইলে বলো এটা ছাড়া নাকি তোমার ভালো ড্রেসই নেই। আমি যখন কিনে দিতে চাইতাম তখন তো ন্যাকামি করে নিতে না, খুব তো আত্মসম্মান দেখাও। তুমি সুযোগ পেলেই কাছে আসতে চাও, চুমু খেতে চাও, সবই ঠিক আছে, কিন্তু তোমার মুখ থেকে এমন বৃষ্টি গন্ধ আসে কেন? জানতে চাইলে অবলীলায় বলো তুমি নাকি সপ্তাহ মাত্র একবার ব্রাশ করো। এসব কেমন ধরনের জঘন্য কাজ মায়া?
আমি তোমাকে দীর্ঘ 1 বছর সহ্য করেছি, বিশ্বাস করো। অন্য কেউ হলে 2 মাসও টিকতো না। 1 বছরে তোমাকে অনেকভাবে পরিবর্তন করার চেষ্টা করেছি, তুমি একদমই আমার কথা শোনোনি। তোমার নামটাই কেবল মায়া, কিন্তু তোমার ভিতরে মায়া বা সৌন্দর্যের কোনো ছিটে ফোঁটাও নেই। তুমি একটা আস্ত গাইয়া খ্যাত মেয়ে, খুবই বিরক্তিকর। আইসক্রিম খাওয়ার সময়ও তুমি ঠোঁটে মুখে মেখে একাকার করো, সেগুলোও ঠিকমতো ধোও না। যত সব নোংরামি। এই জন্যই আমি তোমার সাথে ব্রেকআপ করছি, বুঝেছো? আজকের পর যেন তোমাকে আমি আমার সামনে না দেখি। আমার জীবন থেকে বিদায় হও। এখন তুমি যা ইচ্ছে করো গে, আমার কিচ্ছু যায় আসে না। দরকার হলে মরো, তাতেও আমি দেখতে যাব না। প্রিন্সের মুখ থেকে একটানা এতগুলো অপমানজনক কথা শোনার পর মায়া পাথর হয়ে যায়। তার হাত পা মুখ কোনোটাই যেন সরছে না। তার কান্নার বেগ যেন আরও বেড়ে গেল। মায়া দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে করতে থাকে 1 বছর আগের কথা। প্রিন্স যখন নিজেই তার পিছনে ঘুরত। টানা 2 মাস মায়ের পিছনে পাগলের মতো ঘুরেছে সে। যদিও মায়া তখন জানতো না কেন এই ছেলেটা তার জন্য এত পাগল। তবে সেই ঘোরার পিছনে একটা কারণ আছে। কলেজ শুরুর দিন প্রিন্স, রাতুল আর রনি মিলে কলেজের মাঠে বসে আড্ডা দিচ্ছিল। নতুন ভর্তি হয়েছে ওরা কলেজে, ইন্টার প্রথম বর্ষে সবাই একসাথে ভর্তি হয়। ওরা 3জনেই বেশ হারামি আর ফুর্তিবাজ স্বভাবের। নতুন কলেজে এসে নতুন নতুন মেয়ে দেখছে আর ওদের দিকে হাঁ করে তাকিয়ে থাকে। প্রিন্সের রুচি একটু অন্যরকম। সে সিনিয়র মেয়েদের প্রতি বেশি আকৃষ্ট, কিন্তু নতুন এসে সে সিনিয়র আর কে জুনিয়র সেটা চেনার উপায় ওরা জানে না। দোস্ত, কলেজে উঠে যে এত সুন্দরী মেয়েদের দেখবো সেটা একবারও ভাবেনি। দেখ ওই মেয়েটা কি কিউট, একদম পরের মতো। হ্যাঁ রে, এক একটা যেন এক একজনের থেকেও বেশি সুন্দর। ওই যে দেখ, মেরুন জামা পরে একজন আসছে। ওফ, কি দেখতে রে ভাই! পটাতে পারলে পুরো চুস হয়ে যেত। কিন্তু আমাদের মতো ছেলেদের কি আর তারা পাত্তা দেবে? আমরা তো কেবল ফার্স্ট ইয়ার। কিরে প্রিন্স, তুই একদম চুপ মেরে আছিস কেন? কিছু বলছিস না কেন? খালি মেয়ে দেখেই যাবি নাকি কিছু করবি? প্রিন্স একটা লম্বা শ্বাস ফেলে বন্ধুদের দিকে তাকায়, তারপর হাসি দিয়ে বলে, না রে দোস্ত, আমি আসলে তোদের মতো সাধারণ সুন্দরী মেয়ে খুঁজছি না। আমি আসলে সিনিয়র মেয়ে খুঁজছি। তবে শর্ত আছে, মেয়েটাকে একটু খ্যাত টাইপ দেখতে হবে, যাতে সহজেই পটে যায়। হয়তো 2-1 মাস ঘুরতে হবে, তারপর ঠিকই পড়বে। বুঝলি তো, এসব খ্যাত মেয়েরা একবার পটে গেলে অনেক ভালোবাসে, কারণ অন্য কোনো স্মার্ট ছেলে তো আর তাদের পাত্তা দেবে না। তাই আমি যদি একটু আগ্রহ দেখাই, তবে তারা অনায়াসে আমার জালে ধরা দেবে। এরপর যখন প্রেমটা জমে উঠবে, তখন আমি তাকে নিজের মতো করে পরিবর্তন করে নেব, স্টাইল শিখিয়ে দেব। সে আমাকে আরও বেশি ভালোবাসবে আর আমার হাতের পুতুল হয়ে থাকবে। বুঝিস নাই? রনিটা অবাক হয়ে প্রিন্সের দিকে তাকিয়ে থাকে। তার মাথায় যে এত শয়তানি বুদ্ধি সেটা ওরা ভাবতেও পারেনি। মামা, তুই তো দেখি হেভি জিনিস রে। মাথায় এত বুদ্ধি কোথা থেকে? হ্যাঁ রে, আইডিয়াটা মন্দ না। তা এমন কোনো শিকার কি খুঁজে পেলি যাকে টার্গেট করা যায়? পেলে কি আর এখানে রোদে পড়ে বসে থাকতাম? সেই থেকেই তো খুঁজে চলেছি। কোনো একটা জুছই খ্যাত মেয়ে পেলেই আমি মিশন শুরু করে দেব। আচ্ছা, আমরাও তোকে হেল্প করি। চল সবাই মিলে খুঁজি। এমন মেয়ে তো এই কলেজে অভাব হওয়ার কথা না। 3জন বন্ধু মিলে এমন মেয়ে খুঁজতে মাঠে নেমে পড়ে। তাদের লক্ষ্য একটাই, এমন এক মেয়েকে খুঁজে বের করা যে দেখতে সাধারণ বা খ্যাত, কিন্তু ক্লাসে সিনিয়র হবে। প্রিন্স মনে মনে হাসে। সে জানে একবার যদি এমন কাউকে খুঁজে পায় তবে তাকে নিয়ে বেশ ভালো সময় কাটানো যাবে। তবে তাকে সত্যি মন থেকে ভালোবাসবে সে। কিন্তু এমন মেয়েকে আসলেই আছে? এই যুগে কাইল্লা মেয়েরাও তো ক্রিম মেখে সুন্দর হয়ে স্টাইল মেরে চলে। ক্যাম্পাসের এক কোণে একটা কৃষ্ণচূড়া গাছ আছে। গাছের নিচে বসে একটা মেয়ে বই পড়ছে। পরনে খুব সাধারণ একটা সালোয়ার কামিজ, চোখে মোটা ফ্রেমে চশমা, চুলে তেল দেওয়া যা রোদে চকচক করছে। মেয়েটা পড়ার গভীরে এতই মগ্ন যে আশেপাশের কোনো দিকেই তার খেয়াল নেই। ঠিক তখনই দূর থেকে রনি, রাতুল আর প্রিন্স তাকে লক্ষ্য করে। মামা, ওই দেখ, ওই কোনায় গাছের নিচে যে মেয়েটা বসে আছে, ওরে দেখ। আমার কেমন যেন মনে হচ্ছে তোর মনের মতো মালটা ওইটা। দেখ তো তোর ক্রাইটেরিয়া মেলে কিনা। কোনটা রে? ওই যে সাদা জামা পরা মেয়েটা? হ্যাঁ রে, ওইটাই। দেখ তো ভালো করে।
একদমই সাদাসিধে, কোনো সাজগোজ নেই, চুলে তেলের খানি। এই মেয়েকে পটাতে তোর একদম কষ্ট হবে না, দেখলেই বোঝা যায়। একে কেউ কোনোদিনও পাত্তাই দেয়নি। সবাই ওদিকে তাকায়। গাছের নিচে বসে থাকা মেয়েটাই হলো মায়া। প্রিন্স এক মুহূর্ত স্থির হয়ে মায়ের আপাদমস্তক পর্যবেক্ষণ করে। তার ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি ফুটে ওঠে। কি করবি এবার দোস্ত? গিয়ে ডাইরেক্ট সুন্দরী বলবি নাকি? হ্যাঁ, সরাসরি গিয়ে সুন্দর বলবি, দেখবি গলে পানি হয়ে যাবে। মেয়েরা প্রশংসা শুনলে সব ভুলে যায়, বিশেষ করে এমন আনস্মার্ট মেয়েদের কেউ কোনোদিন সুন্দর বলে না। তুই বললেই কাজ হবে। ধুর, তোদের বুদ্ধি কোনোদিনই হবে না। এসব মেয়েকে হুট করে সুন্দরী বললে ওরা উল্টো রেগে যাবে, ভাববে আমরা তাকে নিয়ে ইয়ার্কি মারছি, কারণ সে নিজেও জানে সে সুন্দরী না। দেখ আমি কি করি, জাস্ট ওয়াচ অ্যান্ড লার্ন। প্রিন্স তার শার্টের কলারটা একটু ঠিক করে নেয়। চুলে হাত বুলিয়ে স্মার্ট একটা ভাব নিয়ে সে ধীর পায়ে মায়ের দিকে এগিয়ে যায়। মায়া তখন বইয়ে ডুব দিয়ে আছে। প্রিন্স গিয়ে মায়ের ঠিক সামনে দাঁড়ায়। এক্সকিউজ মি, কিছু মনে না করলে একটা প্রশ্ন করতে পারি? জি বলুন। আপনি কোন ইয়ারে পড়েন? আমি সেকেন্ড ইয়ারে পড়ি। কেন? ওহ আচ্ছা, আমি এইমাত্র ফার্স্ট ইয়ারে ভর্তি হলাম। তবে আপনার ব্যাপারে একটা কথা বলবো, যদি অনুমতি দেন আর কি। হ্যাঁ বলুন, কি কথা? প্রিন্স মায়ের চোখের দিকে সরাসরি তাকায়। মায়া কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে। দেখুন, আপনি যেমনই দেখতে হন না কেন, আপনার গেট আপ কেমন বা আপনি কতটা সাধারণ সেটা আমার কাছে বড় কথা নয়, কিন্তু আপনার চোখ জোড়া না অমায়িক সুন্দর। আমি জীবনে অনেক সুন্দর জিনিস দেখেছি, কিন্তু আপনার চোখের মতো করে কোনো কিছু আমাকে এতটা শান্ত আর অস্থির দুটো একসাথে করতে পারেনি। আপনি কি জানেন, আপনার চোখে এমন এক মায়া আছে যেটা জোর করে কাউকে টানে না, বরং এক অদ্ভুত নীরবতায় ডাকে। সেখানে একবার তাকিয়ে মনে হলো কেউ খুব যত্ন করে আমার অবাধ্য মনটা ধরে রেখেছে। আপনার এমন দুটো মায়াবী চোখ, এই চোখ দুটোর সামনে দাঁড়িয়ে কোনো মানুষের পক্ষে মিথ্যা বলা একদম অসম্ভব, কারণ এখানে তাকালে সব অনুভূতি আপনা আপনি সত্যি হয়ে যাবে। মায়া একদম চুপ হয়ে যায়। সে কোনোদিন কল্পনাও করেনি কেউ তাকে নিয়ে এমন কথা বলতে পারে। তার বুকটা ধক করে ওঠে। আপনার চোখের দিকে তাকিয়ে আমি একটা কথাই আজ বুঝেছি, আমি আপনাকে শুধু ভালো লাগার কথা বলতে চাই না, আমি আপনাকে নিজে করে পেতে চাই। কারণ এই চোখ দুটো যে মানুষটার তার পাশে থাকলে জীবনটা সত্যি সুন্দর হয়ে উঠবে। আমার কেন যেন মনে হচ্ছে আপনি ছাড়া আমার দিনগুলো অপূর্ণই থেকে যাবে। কথাগুলো একটানা বলেই প্রিন্স কোনো উত্তরের অপেক্ষা করে না। সে এক মুহূর্ত না দাঁড়িয়ে দ্রুত সেখান থেকে চলে যায়। মায়া অবাক হয়ে প্রিন্সের চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে থাকে। তার বুকের ভিতরটা কেমন যেন তোলপাড় শুরু হয়ে গেছে। সে আবার বইয়ের দিকে তাকাতে চায়, কিন্তু বইয়ের অক্ষরগুলো সব ঝাপসা হয়ে যায়। শুধু সেই ছেলেটার গলার আওয়াজ আর তার বলা কথাগুলো কানের কাছে বাজতে থাকে। রনি আর রাতুল দূরে দাঁড়িয়ে সব দেখছিল। প্রিন্স ফিরে আসতেই রনি তার কাঁধে হাত দেয়। কিরে মামা, তুই তো দেখছি রোমান্টিক ডায়লগের খনি। মেয়েটা তো মনে হয় পুরাই শখ। সত্যি রে প্রিন্স, তুই যেভাবে কথাগুলো বললি সে পড়বে রে। এখন কি করবি? এখন কিছুই করবো না, এটাই তো টেকনিক। ওকে কিছু বলার সুযোগ না দিয়ে চলে এলাম, যাতে ও সারাদিন আমার কথা ভাবে। কাল আবার অন্য কোনোভাবে ওকে ডিস্টার্ব করব। প্রতিদিন একটু একটু করে ওর মগজে ঢুকে যাব, দেখবি মাসখানেকের মধ্যে ও নিজেই আমার পিছন পিছন করবে। পরের দিন প্রিন্স আবারও ক্যাম্পাসে আসে। সে জানে মায়া কোথায় থাকতে পারে। মায়া লাইব্রেরি থেকে বের হচ্ছে, হাতে কিছু নোটস। প্রিন্স আবার তার সামনে গিয়ে দাঁড়ায়। মায়া তাকে দেখেই একটু থমকে যায়। তার মুখে একটা লজ্জা মিশ্রিত হাসি ফুটে ওঠে। আজ আপনাকে আরও বেশি শান্ত লাগছে জানেন। কাল রাতে আপনার ওই চোখ দুটো আমাকে ঘুমোতেই দেয়নি। আমি বারবার ভাবছিলাম সৃষ্টিকর্তা বুঝি অনেক সময় নিয়ে আপনার চোখ দুটো বানিয়েছে। আচ্ছা, আপনার নামটা কি জানতে পারি? যদিও আপনার চোখ থেকে মনে হয় আপনার নাম হওয়া উচিত মায়া। আমার নাম মায়া। আপনি কি প্রতিদিন এইভাবে আমাকে বিরক্ত করবেন? বিরক্ত? আপনি যদি এটাকে বিরক্তি বলেন তাহলে আর আসবো না। তবে আপনি হাসেন না কেন? হাসির শব্দটা আপনার চোখের মতোই সুন্দর হবে। একদিন কি শুনতে পাবো? আচ্ছা আজ যাই, পরে কথা হবে। প্রিন্স আবারও দ্রুত সেখান থেকে চলে যায়। মায়া মুখ ফুটে কিছু বলার সুযোগই পায় না। তার রাগ হওয়ার কথা থাকলেও কেন যেন এক অদ্ভুত ভালো লাগা কাজ করছে।
সে মনে মনে বলে, ছেলেটা এত অদ্ভুত কেন, কথা বলে আবার চট করে চলেও যায় কেন। এভাবেই দিন কাটতে থাকে। প্রিন্স প্রতিদিন নিয়ম করে মায়ের সামনে যায়, কখনো ক্যান্টিনে কখনো মাঠে। সে প্রতিদিন কিছু না কিছু বলে, আর মায়াকে কোনো উত্তর দেওয়ার সুযোগ না দিয়েই চলে যায়। প্রিন্স খুব ভালো করে জানে কিভাবে একটা মেয়ের মনে জায়গা করে নিতে হয়। একদিন বিকেলে মায়া মাঠের এক কোণে একা বসেছিল। প্রিন্স গিয়ে তার পাশে ঘাসের উপর বসে পড়ে। মায়া এবার আর অবাক হয় না, সে যেন প্রিন্সের আসার অপেক্ষায় ছিল। আপনি কি এভাবেই শুধু কথা বলে পালিয়ে যাবেন? আমাকে কিছু বলার সুযোগ দেবেন না? আপনার কথা তো আপনার চোখই বলে দেয় মায়া আপু, আলাদা করে শোনার কি দরকার। তবে হ্যাঁ, আপনার যদি আমাকে কিছু বলতে খুব ইচ্ছে হয় তবে কাল এই সময় এখানে আসবেন। আজ আমার তাড়া আছে। সবসময় কেন আপনার তাড়া থাকে? আপনি কি আমার সাথে বন্ধুত্ব করতে চান না? আমি তো বন্ধুত্ব চেয়ে অনেক বড় কিছু চাই মায়া আপু। আমি আপনাকে আমার জীবন সঙ্গিনী হিসেবে দেখতে চাই, কিন্তু আমি জানি আমি আপনার যোগ্য নই। আপনি সিনিয়র, অনেক বেশি ম্যাচিওর। আমার মতো এক ছোকরাকে কি আপনার পছন্দ হবে? আপনার কথাগুলো খুব সুন্দর, কিন্তু সৌন্দর্য তো শুধু বাহ্যিক থাকে না প্রিন্স, আপনাকেও তো বুঝতে হবে। আমাকে বোঝার জন্য তো পুরো জীবন পড়ে আছে। আর শুধু এইটুকু মনে রাখুন, প্রিন্স নামের এই ছেলেটা আপনার ওই মায়াবী চোখের মায়ের জালে একদম আটকে গেছে। ভালো থাকবেন। প্রিন্স আবার উঠে চলে যায়। মায়া এবার আর শুধু তাকিয়ে থাকে না, সে মনে মনে সিদ্ধান্ত নেয় কাল সে প্রিন্সকে তার মনের কথা বলেই দিবে। প্রিন্স আড়ালে গিয়ে রনি আর রাতুলের সাথে হাত মেলায়। দেখলি তো, টোপ খেলতে শুরু করেছে। কাল হয়তো প্রপোজ করে বসবে। মেয়েটাকে পটাতে আমার বেশি কসরত করতে হলো না, এখন শুধু সময় মতো কোলটা দেওয়া বাকি। মামা তুই জিনিয়াস, কিন্তু একটা কথা বলবো, তুই কি সিরিয়াসলি ওর সাথে রিলেশন রাখবি? মেয়েটা কিন্তু আসলেই খুব আনস্মার্ট আর খ্যাত টাইপ। হ্যাঁ, সত্যিই তাকে ভালোবাসবো, তারপর তাকে আস্তে আস্তে পাল্টাবো, নিজের করে নেব। মায়া বাসায় গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকায়। সে ভাবছে, সত্যি কি তার চোখ জোড়া এত সুন্দর? প্রিন্স নামের ছেলেটা কি সত্যিই তাকে এত বেশি ভালোবাসে? 1 বছর আগে ঠিক এই জায়গাটাতেই প্রিন্স তার মায়াবী কথা দিয়ে মায়ের মন জয় করেছিল। মায়ের সরল মনে বিশ্বাস করেছিল প্রিন্সের প্রতিটি শব্দ। সে জানতো না প্রিন্সের ওই সুন্দর কথাতে সে আসলে প্রিন্সকে অনেক বেশি ভালোবেসে ফেলবে। প্রিন্সের প্রতিটি ছোটোখাটো আবদার মেটানোর চেষ্টা করেছে মায়া। এমনকি প্রিন্সের সাথে সময় কাটানোর নেশায় মায়া নিজের পড়াশোনায় চরম ক্ষতিও করে ফেলেছে। সে ইন্টার পাশ করার পর ভালো কোনো ভার্সিটিতে অনার্সে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছিল, কিন্তু প্রিন্স তাকে বলেছিল, তুমি অন্য কোথাও ভর্তি হলে আমি একা হয়ে যাব, তুমি এই শহরেই থাকো, আমার জন্য 1 বছর ড্রপ দাও। মায়া ভালোবেসে নিজের কেরিয়ারের কথা ভাবেনি। সে 1 বছরের সিনিয়র হওয়ার সত্ত্বেও অনার্সে ভর্তি না হয়ে প্রিন্সের জন্য অপেক্ষা করেছে। অথচ আজকেই সে প্রিন্স তাকে এমন কথা বলে চলে যেতে চায় ভাবতেও পারেনি। প্রিন্স, দয়া করো, আমাকে এভাবে মাঝপথে ফেলে যেও না। আমি তো তোমার জন্য আমার একটা বছর নষ্ট করেছি। আমি তো চেয়েছিলাম আমরা একসাথে পথ চলবো। তুমি বলেছিলে আমি যেমন আছি তেমনটাই তোমার পছন্দ। তাহলে আজ কেন পোশাক আর অভ্যাসের অজুহাত দিচ্ছ? চুপ থাক একদম। তোর এই ঘ্যান জ্ঞান আমি শোনার সময় আমার নেই। তোকে 1 বছর সহ্য করেছি, এটাই অনেক। তোকে অনেক সুযোগ দিয়েছি নিজেকে পাল্টানোর জন্য, তুই পাল্টাসনি। তোর মতো একটা আনস্মার্ট আর খ্যাত মেয়ের সাথে আমার ফিউচার ভাবা মানে নিজের পায়ে কোড়াল মারা। আজকের পর তোর সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। যা পারিস কর গে। তুমি কি একবারও ভাবলে না আমার কি হবে? আমি তোমাকে সত্যিই ভালোবেসেছিলাম প্রিন্স। আমি হয়তো দেখতে তোমার মতো স্মার্ট না, কিন্তু আমার মনটা তো খারাপ নয়। দেখ মায়া, ভালোবাসা দিয়ে পেট ভরে না, আর লোক সমাজে চলাও যায় না। আমি সত্যি তোকে একসময় ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু তোর এই অপরিচ্ছন্ন আর ব্যাকডেটের স্বভাবগুলো সেই ভালোবাসা বিষিয়ে দিয়েছে। আমি আর চাই না তোকে। জাস্ট গেট আউট অফ মাই লাইফ। প্রিন্স হনহন করে হেঁটে চলে যায়। মায়া সেখানে বসে পড়ে। তার বুকের ভিতরটা খাঁ করছে। 1 বছরের সমস্ত স্মৃতি তাকে বিদ্রূপ করছে। সে যাকে নিজের পৃথিবী ভেবেছিল, সে আসলে তাকে অবহেলা করেছে। মায়া বুঝতে পারে সে আজ রিক্ত, নিঃস্ব। সময় কারোর জন্যই থেমে থাকে না। দেখতে দেখতে আরও 1 বছর পার হয়ে যায়। প্রিন্সের ইন্টারমিডিয়েট পরীক্ষা শেষ হয়। প্রিন্সের বাবা সুমন সাহেব একজন কড়া মেজাজের মানুষ হলেও ছেলের ভবিষ্যতের ব্যাপারে খুব সচেতন।
একদিন রাতে খাবার টেবিলে সুমন সাহেব প্রিন্সকে বলেন, প্রিন্স, তোর রেজাল্ট ভালো হয়েছে। এখন তোকে ভালো কোনো ভার্সিটিতে ভর্তি হতে হবে। আমি চাচ্ছি তুই ঢাকা শহরে গিয়ে ওখানে বড় কোনো প্রতিষ্ঠানে ভর্তি হবি। হ্যাঁ আব্বু, আমিও সেটাই ভাবছি, কিন্তু শহরে থাকবো কোথায়? হোটেলে থাকা তো খুব ঝামেলার, খাওয়া দাওয়া খুব সমস্যা হয়, তার উপর পরিবেশ যদি ভালো না হয় তবে তো পড়াশোনা হবে না। তোর থাকার ব্যবস্থা আমি করে ফেলেছি, তোকে কোনো হোস্টেলে বা মেসে থাকতে হবে না। শহরে আমার এক খুব ঘনিষ্ঠ বন্ধু আছে, সে পুলিশ অফিসার, নাম তার আসাদ। আমরা ছোটোবেলায় বন্ধু, আর সে বর্তমানে ঢাকাতেই পোস্টিং। আমি ওর সাথে কথা বলেছি, তুই ওর বাড়িতে থাকবি। না আব্বু, ওভাবে কারো বাসায় গিয়ে থাকাটা কেমন দেখায় না। আমি বরং কোনো ভালো ফ্ল্যাট বা ম্যাচ খুঁজে নেব। কারো অধীনে থাকতে গেলে তো ফ্রিডম থাকবে না, তার উপর পুলিশের বাসা, নিশ্চয়ই অনেক কড়াকড়ি হবে। আমি সেখানে একদমই কমফোর্টেবল হব না। একদম তর্ক করবি না প্রিন্স, আমি যা বলছি সেটাই ফাইনাল। আসাদ আমার জানের বন্ধু, ও আমাকে কথা দিয়েছে তোকে নিজের ছেলের মতো আগলে রাখবে। শহরে একা থাকলে তুই বোখাটে কারোর পাল্লায় পড়ে গোল্লায় যাবি। আসাদের বাসায় থাকলে তুই শাসনে থাকবি, আর পড়াশোনাটাও ঠিকঠাক হবে। তাছাড়া ওখানে তোর কোনো অভাব হবে না। কিন্তু আব্বু, বুঝতে চেষ্টা করো, আমি এখন বড় হয়েছি। কারো বাসায় গেস্ট হয়ে মাসের পর মাস থাকাটা সম্মানের নয়। তাছাড়া পুলিশের বাসা মানেই নিয়মকানুনের বেড়াচাল। আমি কি শান্তিতে থাকতে পারবো? তুই সম্মানের কথা বলছিস? আসাদ তোকে নিতে নিজে আগ্রহ দেখিয়েছে, ওর পরিবারও খুব ভালো। ও আমাকে স্পষ্ট বলে দিয়েছে প্রিন্সকে আমার বাসায় পাঠাও, আমি ওর সব দায়িত্ব নিচ্ছি। তুই যদি আমার কথা না শুনিস তবে আমি তোর সব খরচ বন্ধ করে দিব। ঢাকায় যাওয়া হবে না, পড়াশোনা করাও হবে না। এখন তুই বল কি করবি? প্রিন্স চুপ হয়ে যায়। সে জানে তার বাবার অবাধ্য হওয়া মানে নিজের বিপদ ডেকে আনা। সুমন সাহেব যখন একবার জেদ করেছে তখন সেখানে কোনো আপত্তি টিকবে না। প্রিন্স মনে মনে বিরক্ত হলেও মুখে কিছু বলতে পারে না। ঠিক আছে আব্বু, তুমি যখন এত করে বলছো তখন আমি ওখানেই থাকবো। কিন্তু যদি দেখি পরিবেশ ভালো না, তবে আমি কিন্তু চলে আসবো। পরিবেশ নিয়ে তোকে ভাবতে হবে না। আসাদ খুব শৌখিন মানুষ, ওর বাসাটা রাজপ্রাসাদের মতো। আর ওর এক মেয়ে আছে, সেও পড়াশোনা করে। তুই বরং একটা ভালো গাইডেন্স পাবি। আর তুই আগামী সপ্তাহে রওনা দিবি, আমি আসাদকে সব জানিয়ে দিচ্ছি। প্রিন্স তার রুমে এসে শুয়ে পড়ে। তার মাথায় এখন দুশ্চিন্তা কাজ করছে। একদিকে নতুন শহর, অন্যদিকে এক পুলিশের বাসায় থাকার ভয়। সে ভাবছে পুলিশের মেয়ে মানেই তো মনে হয় খুব কড়া বা অহংকারী হবে, হয়তো বাপের পাওয়ার দেখিয়ে তাকে ডমিনেট করতে চাইবে। প্রিন্স মনে মনে হাসে। সে নিজেকে বলে, আরে আমি হলাম প্রিন্স, কত মেয়েকে পটালাম, আর একটা পুলিশের মেয়েকে হ্যান্ডেল করতে পারবো না? দেখা যাবে ওকেই হয়তো আমার প্রেমে ফেলে দিয়েছি। পরের কয়েকদিন প্রিন্স কেনাকাটা আর প্যাকিং নিয়ে ব্যস্ত থাকে। সে শহরের লাইফস্টাইলের কথা ভেবে নিজেকে আরও স্মার্ট করার চেষ্টা করে। ভালো ব্র্যান্ডের জামা কাপড়, জুতা আর পারফিউম কিনে সে নিজেকে পুরোপুরি প্রস্তুত করে নেয়। তার বন্ধুদের সাথে শেষ আড্ডায় সে বুক ফুলিয়ে বলে, দোস্তরা, আমি তো ঢাকা যাচ্ছি। আব্বুর এক পুলিশ বন্ধুর বাসায় থাকবো। শুনলাম ওনার একটা মেয়ে আছে। দেখা যাক, এবার যদি কোনো পুলিশিনীর সাথে প্রেম করা যায়। সাবধান থাকিস মামা, পুলিশের মেয়ে বলে কথা, কোনো উল্টাপাল্টা করিস না, না হলে মেয়ের বাপে জেল খাটানো শুরু করবে। আরে প্রিন্সকে চিনিস না, ও যে কোনো মেয়েকে বশ করতে জানে। তবে দেখিস তুই আবার নিচে ফেসে যাস না। যাই এখন, আবার দেখা হবে। সপ্তাহ পার হতেই প্রিন্স ট্রেনের টিকিট কেটে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। স্টেশনে সুমন সাহেব তাকে বিদায় দিতে আসে। সাবধানে থাকবি প্রিন্স, আসাদের কথা মতো চলবি, ওর মেয়েকে বড় বোনের মতো সম্মান করবি, কোনো বেয়াদবি যেন না শুনি। আচ্ছা আব্বু, তুমি চিন্তা করো না, আমি ঠিক থাকবো। এরপর সে সিটে গিয়ে বসে। 6 ঘন্টা জার্নি শেষে প্রিন্স অবশেষে তার গন্তব্যে এসে পৌঁছয়। সামনে বিশাল এক গেট, গেটের উপর বড় করে লেখা আসাদ ভিলা। প্রিন্স মনে মনে একটু ভয় পায়। পুলিশ অফিসারের বাসা মানেই তো মনে হয় সিকিউরিটি থাকবে। সে রিক্সা থেকে নেমে গেটের সামনে দাঁড়াতেই একজন দারোয়ান পথ আটকায়। কাকে চাই? এখানে কার কাছে আসা হয়েছে? দারোয়ান কিছুক্ষণ প্রিন্সকে আপাতমস্তক দেখে নেয়, তারপর গেট খুলে দিয়ে ভিতরে যাওয়ার সংকেত দিল। দারোয়ানকে বলে রেখেছিল প্রিন্স নামের একজন আসবে। সে ভিতরে ঢুকে দেখে বিশাল এক বাগান। বাগান পার হয়ে সে মূল দরজার সামনে এসে দাঁড়ায়।
সে কলিং বেল বাজায়। প্রায় 2 মিনিট পার হয়ে যায় কিন্তু কেউ দরজা খোলে না। প্রিন্স একটু অস্থির হয়ে পড়ে। ঠিক তখনই দরজাটা খুলে গেল। সামনে একজন মধ্যবয়সী সুশ্রী মহিলা দাঁড়িয়ে। নাম তার শামিলা বেগম, আসাদের স্ত্রী। তুমি কে বাবা? কাকে খুঁজছো? আসসালামু আলাইকুম আন্টি, আমি প্রিন্স। এটা আসাদ আঙ্কেলের বাসা না? আমার বাবার নাম সুমন, আমি যশোর থেকে এসেছি। আব্বু আসাদ আঙ্কেলকে ফোন করে সব বলেছিল। ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। সুমন ভাই তো সকালেই কল করেছিল। তুমি তাহলে প্রিন্স? ভিতরে আসো বাবা, ভিতরে আসো। বাইরে কেন দাঁড়িয়ে আসো? তোমার বাবা কেমন আছে? সুমন ভাই তো অনেকদিন পর যোগাযোগ করলো। জি আন্টি, আব্বু ভালো আছে। আমাকে একদম জোর করে পাঠালো এখানে। আপনারাও কেমন আছেন? আমরা সবাই ভালো আছি। তুমি অনেক ক্লান্ত নিশ্চয়ই। ওই সোফাটায় বসো, ব্যাগগুলো ওখানেই রাখো, আমি আসছি। ওই রতন, উপরের ঘরে তোর ম্যাডামের পাশের রুমটাতে ব্যাগগুলো রেখে আয়। একটা কাজের ছেলে আসলো। সে প্রিন্সের ব্যাগ নিয়ে চলে যায়। প্রিন্স ড্রয়িং রুমের সোফায় গিয়ে ধপাস করে বসে। সে চারপাশে চোখ বোলায়। রাজকীয় সাজসজ্জা, দেয়ালে ঝুলছে দামি দামি পেইন্টিং আর আসাদ সাহেবের পুলিশের পোশাক পরা এক বিশাল ছবিও। প্রিন্স মনে মনে ভাবছে এ বাসায় থাকা মনে হয় তার জন্য কঠিন হবে। ঠিক তখনই সে লক্ষ্য করে তার মুখের সামনে কেউ একজন শরবতের গ্লাস ধরে আছে। প্রিন্স ঘাড় ঘুরিয়ে গ্লাসটা হাতে নেয়। সে ধন্যবাদ দিতে যাবে, ঠিক তখনই সে স্থির হয়ে গেল। তার সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটিকে দেখে তার কথা আটকে গেছে। কি অদ্ভুত সুন্দর দেখতে মেয়েটা। চোখে গাঢ় করে কাজল দেওয়া, চুলগুলো খুব সুন্দর করে উপরের দিকে বাঁধা, দুপাশ দিয়ে চিকন দুটো চুলের গোছা মুখের উপর এসে পড়েছে। চোখে একটা চশমা যা তার চেহারায় এক আলাদা সৌন্দর্য যোগ করেছে। গোলগাল চেহারা, গালে একটা মিষ্টি টোল পড়ল, মুখে ঠোঁটের কাছে একটা ছোট্ট কালো তিল। তার মায়ের রঙও সুন্দর, তার গায়ের রঙও সুন্দর, আর চুলগুলো হালকা ব্রাউন কালারের। প্রিন্স যেন সম্মোহিত হয়ে পড়ে। তার মনে হচ্ছে সে কোনো অপ্সরা দেখছে। সে অপলক দৃষ্টিতে মেয়েটার দিকে তাকিয়ে থাকে। এমন সময় রান্নাঘর থেকে শামিলা বেগম ডাক দেয়। এই মায়া, ছেলেটার জন্য নাস্তা নিয়ে যা। কি করছিস ওখানে দাঁড়িয়ে? শুধু শরবত দিলে হবে? নাস্তা শেষে ওকে ওর জন্য গোছানো গেস্ট রুমটাও দেখিয়ে দিস। কাজগুলো সব গুছিয়ে রাখিস। আসছি মা, আমি তো কেবল শরবতটা দিলাম। প্রিন্স যেন আকাশ থেকে পড়ে। মায়া? এই মেয়েটার নাম মায়া? নামটা শোনার সাথে সাথেই প্রিন্সের বুকের ভিতরটা কেমন যেন মোচড় দিয়ে ওঠে। 1 বছর আগের সেই খ্যাত মায়ের কথা তার মনে পড়ে যায়। কিন্তু এই মায়ের সাথে সেই মায়ের তো আকাশ পাতাল পার্থক্য। এই মেয়েটা অসম্ভব সুন্দরী, পরিপাটি আর আলট্রা স্মার্ট। প্রিন্স খেয়াল করে কথা বলার সময় মেয়েটার দুটো সুন্দর গজদাঁত দেখা যায়, যা তার সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। প্রিন্স মনে মনে ভাবছে, সেম চশমা, ঠিক একই জায়গায় তিল, চোখ দুটোও যেন হুবহু এক, চশমাও পরে। কিন্তু এতটা কিউট আর স্টাইলিশ হওয়া কি সম্ভব? নিশ্চয়ই এটা সেই মায়া নয়, এটা অন্য কেউ। দুনিয়াতে তো একই নামের অনেক মানুষই থাকে। মায়া নাস্তা নিয়ে ফিরে আসে। টেবিলের উপর প্লেটটা রেখে সে চলে যাবার জন্য পা বাড়ায়। প্রিন্স আর নিজেকে সামলাতে পারে না। তখনই সে মায়াকে পিছন থেকে ডাক দেয়। এই যে শুনুন, একটু দাঁড়াবেন প্লিজ। মায়া থেমে যায়। সে ঘুরে দাঁড়িয়ে ভ্রু কুঁচকে প্রিন্সের দিকে তাকালো। জি, কিছু বলবেন? আর কিছু লাগবে কি? আরে না না না, তা নয়। আসলে আপনাকে আমার কেমন যেন চেনা চেনা লাগছে। মানে ঠিক মনে করতে পারছি না কোথায় দেখেছি, কিন্তু আমার ধারণা আমাদের আগে দেখা হয়েছে। মায়া খিলখিল করে হেসে ওঠে। তার সেই হাসিতে যেন মুক্তা ঝরে পড়ছে, আবার সেই হাসিতে একরাশ তাচ্ছিল্যও মিশে আছে। সেম পুরোনো ডায়লগ। ফ্ল্যাট করার জন্য ছেলেরা কি আজকাল নতুন কোনো লাইন পায় না? চেনা চেনা লাগছে মানে কি? আমি কি রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকা কোনো পরিচিত মুখ, নাকি সিনেমার হিরোইন যে আমাকে দেখে আপনার চেনা লাগছে, নাকি আমি কোনো মডেল? বিশ্বাস করুন, আমি ফ্লার্ট করছি না, আমি সত্যিই বলছি। আপনাকে খুব পরিচিত মনে হচ্ছে। আপনার চোখের দিকে তাকালে আমার একটা স্মৃতি মনে পড়ে যাচ্ছে। পাগল নাকি আপনি? আমাকে দেখবেন মানে কি? আপনাকে তো আমি চিনিই না। আপনাকে দেখলামই তো আজ। আপনি এই প্রথম আমাদের বাসায় আসলেন। বাবা বলল ওনার এক বন্ধুর ছেলে নাকি পড়াশোনা করতে এই শহরে আসবে আর আমাদের বাসায় থাকবে।
বাবা ডিউটিতে আছে বলে আমাকে বলে গেছে আপনার আপ্যায়ন করতে। এর আগে আপনাকে আমার দেখা কোনো প্রশ্নই ওঠে না। তবুও আমার কেন যেন মনে হচ্ছে আমি আপনাকে চিনি। আপনার তিলটা, আপনার কথা বলার ভঙ্গি সবই কেমন পরিচিত। আপনি কি কখনো যশোরে গিয়েছেন? যশোর? এটা কোন দিকে? আর ওই দিকে আমি কেন যাব? আমার জন্ম আর বেড়ে ওঠা এই শহরে। আর শোনো, আমাকে চেনার চেষ্টা করে লাভ নেই। বাড়িতে আসতে না আসতেই বাড়ির সুন্দরী মেয়েকে পটানোর ধান্দা, তাই না? বাবা কোথা থেকে এইসব পাগল ধরে এনেছে কে জানে। নিজেকে মনে হয় অনেক বড় স্মার্ট ভাবো, তাই না? কিন্তু তোমার এই চেনা চেনা টেকনিকটা না অনেক ব্যাকডেটেড। আপনি আমাকে ভুল বলছেন, আমি সিরিয়াসলি বলছি। হয়েছে, অনেক হয়েছে, এখন নাস্তাটা খেয়ে নাও। আব্বু বাসায় আসলে ওনাকে বলবো যে ওনার বন্ধুর ছেলেটা একটু আতপাগল টাইপের, এসে মেয়েদের চেনা চেনা লাগে বলে লাইন মারার চেষ্টা করে। আর শোনো, বেশি কথা বলবে না। এই বাড়িতে থাকতে হলে নিয়ম মেনে চলতে হবে। আমি যা বলবো তাই ফাইনাল, কারণ আমি তোমার সিনিয়র। তুমি কেবল ইন্টার শেষ করলে, আর আমি অলরেডি অনার্সে পড়ছি। সো রেসপেক্ট দিতে শেখো। মায়া গটগট করে হেঁটে চলে যায়। প্রিন্স নাস্তার প্লেটের দিকে তাকিয়ে থাকে, কিন্তু তার মাথায় তখন হাজারটা চিন্তা ঘুরপাক খাচ্ছে। এই মেয়েটি কি আসলেই সেই মায়া? হতে পারে না। সেই মায়া তো ছিল নোংরা, অগোছালো আর খ্যাত। আর এই মায়া তো এক জীবন্ত আগ্নেয়গিরি, যে সৌন্দর্যে আর ব্যক্তিত্বে কাউকে মুহূর্তে পুড়িয়ে দিতে পারে। তবে নামের মিলা চেহারার ওই সূক্ষ্ম মিলগুলো প্রিন্সকে অস্থির করে তুলছে। প্রিন্স মনে মনে বলে, যদি এটা সেই মায়া হয় তবে আমার কপালে শনি আছে, আর যদি এটা অন্য কেউ হয় তবে এই মায়াকে পটাতে আমার জান বের হয়ে যাবে। কিন্তু যেই হোক, মেয়েটার অহংকার আছে খুব। আমাকে পাগল বলল। দাঁড়াও মায়া, বাঘের ঘরে খোলের বাসা এবার আমিই বাঁধব। প্রিন্স ড্রয়িং রুমে বসে এক মনে নাস্তা শেষ করে তার মাথায় তখনও মায়ার ব্যবহার আর অসম্ভব সুন্দর চেহারায় ঘোর কাটছে না। সে মনে মনে অঙ্ক মেলাতে চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই হিসেব মিলছে না। ঠিক তখনই দরজা খুলে ভিতরে প্রবেশ করে আসাদ সাহেব, গায়ে পুলিশের ইউনিফর্ম। প্রিন্সকে দেখেই তার মুখে এক চিলতে হাসি ফুটে ওঠে। আরে প্রিন্স, তুমি কখন আসলে বাবা? আমি তো একটু ডিউটিতে আটকে গিয়েছিলাম, আসতে দেরি হয়ে গেল। কেমন আছো? যশোর থেকে আসতে খুব কষ্ট হয়েছে নিশ্চয়ই। আসসালামু আলাইকুম আঙ্কেল, আমি ভালো আছি। না আঙ্কেল, তেমন কষ্ট হয়নি। আন্টি খুব যত্ন করে নাস্তা দিয়েছে। বসো বসো, দাঁড়িয়ে আছো কেন? সুমন আমাকে বারবার ফোন করে বলেছিল তোমার কথা। সুমনের সাথে আমার কত স্মৃতি, ও তো আমার জানের বন্ধু। তুমি এখানে এসেছো, খুব ভালো হয়েছে। একদম নিজের বাসার মতো থাকবে, কোনো জড়তা রাখবে না আমার মনে। আর আমার মেয়ে মায়া, ওর থেকে দূরে থেকেও। ও কিন্তু খুব ফাজিল, ওর কথাতে কিছু মনে করবে না। ও ছোট থেকেই এমন, দেখেছো তাকে? জি, তাতে সমস্যা নেই। দেখা হয়েছে, কথা হয়েছে। আসাদ সাহেব সোফায় বসে টুপিটা টেবিলের উপর রাখে, তারপর রান্নাঘরের দিকে তাকিয়ে মায়াকে ডাক দেয়। মায়া, ও মায়া, মা এদিকে আয় তো একবার। আমার বন্ধুর ছেলে এসেছে, ওর সাথে ভালো করে কথা বলেছিস তো? মায়া ভিতর থেকে ধীর পায়ে বেরিয়ে আসে। এবার সে গায়ে একটা ওড়না জড়িয়ে নিয়েছে, যা তার সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে। মায়া আসার সাথে সাথেই প্রিন্স আবার হাঁ করে তার দিকে তাকিয়ে থাকে। তার মনে হচ্ছে সে কোনো মায়াবী ঘোরের মধ্যে আছে। মায়া প্রিন্সের এই হাঁ করে তাকিয়ে থাকাটা খেয়াল করে। সে ঠোঁটের কোণে একটা হাসি ফুটিয়ে বাবার পাশে গিয়ে দাঁড়ায়। হ্যাঁ আব্বু, কথা বলছি তো। তোমার এই বন্ধুর ছেলেটা না বেশ অদ্ভুত, এসে কেমন চেনা চেনা লাগে টাইপ কথা বলছে। আজকালকার জেনারেশন তো হয়তো বেশি হিন্দি মুভি দেখে ফেলেছে। আরে না না, ও তো যশোরে থাকতো, চেনার কথা নয়। তবে প্রিন্স, এটা আমার মেয়ে মায়া, ও অনার্সে পড়ছে। সম্পর্কে ও তোমার সিনিয়র হয়। মায়া, প্রিন্সকে ওর রুমটা দেখিয়ে দে তোমার। ওর ব্যাগগুলো নিয়ে রুমে গিয়ে গোছাতে সাহায্য কর, আমি ফ্রেশ হয়ে আসছি। আচ্ছা আব্বু, চলো হে মিস্টার যশোর, তোমার ঘরটা দেখিয়ে দিই। আমার পিছু পিছু আসো, আবার হারিয়ে যেও না যেন। মায়া হাঁটতে শুরু করে। প্রিন্স মায়ার দিকে তাকিয়ে তার পিছু পিছু যায়। সিঁড়ি দিয়ে যাওয়ার সময় প্রিন্স আবার চেষ্টা করে কথা বলার। সে চায় কোনোভাবে মায়ের কাছ থেকে আগের মায়ের বিষয়ে বের করতে। এই যে মায়া, আপনি কি সত্যিই কখনো যশোরে যাননি? আমাদের ওখানে কিন্তু অনেক সুন্দর জায়গা আছে, বিশেষ করে গদখালির ফুলের বাগান। আপনার মতো সুন্দর ফুল ওখানে অনেক আছে। মায়া হাঁটতে হাঁটতে হঠাৎ থেমে যায়। সে ঘুরে দাঁড়িয়ে প্রিন্সের দিকে এক পা এগিয়ে আসে। প্রিন্স ভয়ে এক পা পিছিয়ে যায়।
শোনো ছোট ভাই, প্রথমত আমাকে নাম ধরে মায়া ডাকবে না। তোমার মুখে এই ডাকটা খুব বেমানান লাগছে। আর দ্বিতীয়ত, তোমার এই সস্তা ফ্ল্যাটিং যশোরে গিয়ে করো। এখানে আমি পুলিশের মেয়ে, আর তুমি আমাদের আশ্রিত। একটু মার্জিত হওয়া শেখো। ফুলের বাগান আর গদখালি নিয়ে আমাকে লেকচার দিতে হবে না। আমি ঢাকার মেয়ে, এখানেই আমার সব, বুঝলে? আমি তো জাস্ট একটা কথা বললাম, আপনি কেন এত রেগে যাচ্ছেন? আপনার গলার আওয়াজটা না একদম সেই চেনা মায়ার মতো। সেও ঠিক এইভাবেই কথা বলতো যখন রাগ করতো। আবার সেই পুরনো ক্যাসেট বাজাচ্ছ? চেনা চেনা লাগবে মানেটা কি শুনি? আমার মতো দেখতে মেয়ে তোমার কি কোনো এক্স গার্লফ্রেন্ড নাকি? শোনো প্রিন্স, তুমি যা ভাবছো তা একদমই ভুল। আমি মায়া, আর আমি একজনই। আমার সাথে তোমার ওই কোনো পরিচিত মেয়ের তুলনা করার সাহস দেখাবে না। নিজেকে আয়নায় দেখেছো কখনো? চুলের স্টাইল তো একদম সেট খ্যাতের, একদম খামারের মতো। যত সব গ্রাম থেকে উঠে আসা চাচাতো ভাই। আপনি আমাকে ইনসাল্ট করছেন কেন? আমি তো আপনাকে সম্মান দিয়েই কথা বলছি। আপনি দেখতে যেমন সুন্দর, ব্যবহারটা যদি তেমন হতো তবে আরও ভালো লাগতো। আমার ব্যবহার কেমন হবে সেটা আমি ঠিক করব। তুমি এখানে মেহমান হয়ে এসেছো, মেহমান হয়েই থাকো। বেশি মাথা ঘামালে কিন্তু আব্বুকে বলে যশোর পাঠিয়ে দেবো। এই যে তোমার রুম, এখন ভিতরে যাও আর মুখ বন্ধ করে থাকো। তোমার মতো পাতি হিরোদের আমি নাস্তার সাথে খেয়ে ফেলি, বুঝেছো? মায়া প্রিন্সের রুমের দরজাটা দেখিয়ে দিয়ে গটগট করে চলে যায়। প্রিন্স রুমে ঢুকে দরজাটা বন্ধ করে দিল। সে রীতিমতো কাঁপছে। এত অপমান সে জীবনেও সহ্য করেনি। সে বিছানায় বসে ভাবছে, কি হচ্ছে এসব? চেহারার মিল আছে, তিলটাও একই জায়গায়, নামটাও মায়া, অথচ ব্যবহারটা একদম বিপরীত। আগের মায়া তো ছিল আমার অনুগত, আর এই মায়া তো আমাকে চাকরের মতো ট্রিট করছে। এটা কি সত্যিই যমজ কোনো বোন হতে পারে? কিন্তু নাম কেন এক হবে? প্রিন্সের মাথা কাজ করছে না। সে পকেট থেকে ফোনটা বের করে তার বাবাকেই কল দেয়। রিং হতেই ওপাশ থেকে সুমন সাহেব ফোন ধরে। হ্যাঁ প্রিন্স, পৌঁছেছিস? আসাদের সাথে দেখা হয়েছে? হ্যাঁ আব্বু, আসছি। আসাদ আঙ্কেলের সাথেও দেখা হলো, খুব ভালো মানুষ। আচ্ছা আব্বু, একটা কথা বলো তো, আসাদ আঙ্কেল কি কখনো যশোরে ছিল? মানে উনি কি কোনোদিন যশোরে পোস্টিংয়ে ছিল? কখনো এসেছিল আমাদের বাড়িতে? না রে, আসাদ তো কোনোদিন যশোরে আসেনি। কেন রে, হঠাৎ এই প্রশ্ন কেন? না, এমনি। আচ্ছা, তোমাদের বন্ধুত্বটা আসলে হলো কিভাবে? আমি তো সেটা ভালো করে জানি না। আমাদের বন্ধুত্ব তো অনেক পুরনো, কলেজ আর ভার্সিটি থাকার সময়। আমি যখন ঢাকাতে পড়াশোনা করতাম, আসাদ তখন ওখানেই থাকতো। আমি আর ও রুমমেট ছিলাম, একই ক্লাসে পড়তাম। সেখান থেকেই ঘনিষ্ঠতা বাড়ে। পরে আমি চাকরি নিয়ে যশোরে চলে আসি, আর সে ঢাকাতে থেকে পুলিশে যোগ দেয়। মাঝে মাঝে আমরা দেখা করতাম, কিন্তু ও যশোরে আসার সুযোগ পায়নি কখনো। কেন রে, কোনো সমস্যা হয়েছে ওখানে? আসাদ কিছু বলেছে? না, কোনো সমস্যা নেই আপু, এমনিতেই কৌতূহল হলো তাই জিজ্ঞাসা করলাম। আচ্ছা রাখি, এখন পরে কথা বলবো। ফোনটা রেখেই প্রিন্স বিছানায় ধপ করে শুয়ে পড়ে। তার দুশ্চিন্তা কমছে তো নাই, বরং আরও বাড়ল। যদি আশাদ আঙ্কেল কোনো দিন যশোর না যায়, তবে মায়ের সাথে যশোরের কোনো সম্পর্ক থাকার কথা নয়। তার মানে এই মায়া সেই মায়া নয়। কিন্তু এত মিল কিভাবে সম্ভব? সে মনে মনে নিজেকে বলে, ধুর, আমি হয়তো বেশিই ভাবছি। মায়া নামটা তো কমন, আর চেহারার মিল পৃথিবীতে 7 জনের থাকে। আমি হয়তো এই মায়ের কথা বলতে পারছি না বলেই ওকে ওর মতো দেখছি। কিন্তু এই মেয়েটা আমাকে যেভাবে অপমান করলো, তাতে ওকে একটু শিক্ষা দেওয়া উচিত। ও পুলিশ অফিসারের মেয়ে বলে কি ভেবেছে? হ্যাঁ, প্রিন্সকে চেনে না ও। প্রিন্স সিলিং ফ্যানের দিকে তাকিয়ে থাকে। তার মাথায় এখন প্রতিশোধ আর কৌতূহল দুটোই একসাথে ঘুরছে। সে ভাবছে কিভাবে মায়ার এই অহংকার ভাঙা যায়। কিন্তু মায়ের কথাগুলো তীরের মতো তার বুকে বিঁধছে। সে বুঝতে পারে এই বাড়িতে তার অবস্থান খুব একটা সুখকর হবে না। প্রিন্স নিজের মনেই বিড়বিড় করে বলে, দেখা যাবে মায়া, বাঘের ঘরে ঘোগের বাসা আমিই বাঁধবো। তুমি আমার পাগল বললে না, আমি তোমাকে পাগল করে ছাড়বো। 1 সপ্তাহ চলে যায়। মায়ের সাথে কয়েকবার কথা হয়েছিল ওর, কিন্তু খুব বেশি না। আজ তার ভার্সিটির প্রথম দিন। প্রিন্স বেশ স্টাইল করে ভার্সিটিতে আসলো। সাদা রঙের একটা ব্র্যান্ডের শার্ট আর ব্লু জিন্সে তাকে দেখতে সত্যিই সুন্দর লাগছে। সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুলে হাত বোলায়। মনে মনে ভাবে, ঢাকার এই নামী ভার্সিটিতে নিশ্চয়ই তার জন্য নতুন কোনো রোম্যান্স অপেক্ষা করছে।
ভার্সিটির গেট দিয়ে ভিতরে ঢুকতেই প্রিন্স এক অদ্ভুত উন্মাদনা অনুভব করে। চারিদিকে ছাত্রছাত্রীদের কোলাহল। প্রিন্স মাঠ দিয়ে হেঁটে যাওয়ার সময় লক্ষ্য করে একদল ছেলে মেয়ে তাকে উদ্দেশ্য করে ডাকছে। তারা সেকেন্ড ইয়ার কিংবা থার্ড ইয়ারের সিনিয়র। প্রিন্সকে দেখে তাদের একজন এগিয়ে আসে। এই যে মিস্টার, দেখে তো নতুন মনে হচ্ছে। দাঁড়াও তো, কোন ডিপার্টমেন্টে ভর্তি হয়েছো? নাম কি তোমার? আসসালামু আলাইকুম ভাইয়া, আমি প্রিন্স, ম্যানেজমেন্টে ভর্তি হয়েছে। ওরে বাবা, নাম তো বেশ বড়, প্রিন্স। তা প্রিন্স সাহেব, আপনার ঘোড়া কোথায়? আর এই যে শার্টটা পরেছেন, এটা কি আপনার আব্বুর বিয়ের শার্ট নাকি? সবাই হো হো করে হেসে ওঠে। প্রিন্স অস্বস্তিতে পড়ে যায়। সে বুঝতে পারে তাকে র্যাক দেওয়া হচ্ছে। যশোরের কলেজে সে নিজে এসব করত, কিন্তু আজ সে নিজেই শিকার। শোনো প্রিন্স, এই ভার্সিটিতে থাকতে হলে আমাদের কথা মতো চলতে হবে, বুঝেছো? যাও তো দেখি, ওই যে আম গাছটা দেখছো, ওটা নিচে গিয়ে একটা ডালের সাথে ঝুলে থাকো। আর যদি না করো, তবে এখানে দাঁড়িয়ে কানে ধরে 10 বার আমি একটা বলদ বলতে হবে। ভাইয়া প্লিজ এইসব করবেন না, আমি প্রথম দিন আসলাম, আমাকে যেতে দিন, আমি কোনো ঝামেলা চাই না। ও, প্রিন্স সাহেবের আবার ইগোতে লাগছে। দেখো দেখো, চোখ মুখ কেমন লাল হয়ে যাচ্ছে। শোনো ছেলে, না বলে কোনো শব্দ নেই। এখানে আমরা যা বলবো সেটাই হবে। প্রিন্স চারিদিকে অসহায়ভাবে তাকায়। সে ভাবছে এখান থেকে কিভাবে বের হওয়া যায়। ঠিক তখনই তার নজর পড়ে কিছুটা দূরে হেঁটে আসা এক মেয়ের দিকে। সানগ্লাস পরা, কাঁধে একটা ব্যাগ আর পরনে স্টাইলিশ কামিজ। প্রিন্সের বুকটা ধক করে ওঠে। এ তো মায়া, এত কিউট লাগছে তাকে। সারা ভার্সিটি ছেলেরা যেন ওর দিকেই তাকিয়ে আছে। সে দ্রুত মায়ের দিকে এগিয়ে গেল। মায়া আপু, আপনি এখানে, বাঁচান আমাকে প্লিজ। মায়া সানগ্লাসটা কপালে তুলে প্রিন্সের দিকে তাকায়, তারপর হেসে বলে, আরে প্রিন্স, তুমি এখানে কি করছো? ও আচ্ছা, ভুলে গিয়েছিলাম তুমি আজ থেকে ইউনিভার্সিটিতে জয়েন করেছো। তা কি ব্যাপার, এভাবে হন্তদন্ত হয়ে আসছো কেন? আপু, আমি তো এই ভার্সিটিতে ভর্তি হলাম আজ, কিন্তু দেখুন না, এই বড় বড় ভাইয়ারা আর আপুরা আমাকে খুব ডিস্টার্ব করছে, নানা রকম কথা বলছে আর র্যাক দিচ্ছে। আপনি একটু বলে দিন না ওদের। ও আচ্ছা, তাই? ওরা তোমাকে ডিস্টার্ব করছে? মায়া এবার রাফাত আর রিয়ার দিকে তাকায়। প্রিন্স ভাবছিল মায়া হয়তো তাকে বাঁচাবে। মায়া হেঁটে গিয়ে রাফাতদের পাশে দাঁড়ায়। কিরে রাফাত, তোরা একা একাই মজা নিচ্ছিস, আমাকে ডাকবি না? এই ছেলেটা তো আমাদের বাসায় গেস্ট, এ তো স্পেশাল ট্রিটমেন্ট পাওয়া উচিত। আরে মায়া, তুই একে চিনিস নাকি? আমাদের তো বলিসনি আগে। চিনব না মানে? আমার বাবার বন্ধুর ছেলে, যশোর থেকে এসেছে জমিদারি ফলাতে। খুব ঢং দেখায় বুঝলি, নিজেকে বিশাল বড় হিরো ভাবে। তোরা ওকে কি করতে বলেছিলি? কানে ধরতে বলেছিলি ওকে, বলদ? হ্যাঁ? আরে না না, এতে হবে না। ওকে বল একদম মাঠে দাঁড়িয়ে নাচতে। দেখি যশোরের প্রিন্স কেমন নাচতে পারে। প্রিন্স স্তব্ধ হয়ে যায়। সে বিশ্বাস করতে পারছে না মায়া এমনটা করতে পারে। তার মনে এক মুহূর্তের জন্য সে পুরনো মায়ের কথা মনে পড়ে, যে তার চোখের দিকে তাকালেই লজ্জা পেত। কিন্তু না, এই মায়া আর সেই মায়া এক নয়, এর মধ্যে কোনো দয়া নেই। বাহ মায়া, তুই তো দেখি আমাদের থেকেও বেশি খতরনাক। প্রিন্স সাহেব, এবার শুরু করো তো দেখি। মায়া যখন বলেছে তখন তো আর মাফ নেই। এই প্রিন্স, দাঁড়িয়ে আছো কেন? শুরু করো। আর শোনো, এখানে আমাকে আত্মীয়ের রেশ ধরে আপু ডাকবে না। আমি তোমার সিনিয়র হতে পারি, কিন্তু তোমার কোনো আত্মীয় নই। এখানে আমি শুধুই সিনিয়র মায়া আপু। তোমার মতো খ্যাত একটা ছেলে যখন আমাকে বাসায় আপু ডাকে, তখন আমার নিজেরই লজ্জা লাগে। প্রিন্স এবার নিজেকে সামলে নেয়। সে বুঝতে পারে আগের মায়া এটা নয়। সে যে মায়াকে চিনত সে আর নেই। সে এখন নিশ্চিত যে এই মায়া সম্পূর্ণ আলাদা একজন মানুষ। সে তার ভিতরে থাকা পুরনো প্রিন্সকে জাগিয়ে তোলে। তার চোখে এখন আর ভয় নেই, বরং এক ধরনের চ্যালেঞ্জ। সে মায়ার খুব কাছে এগিয়ে যায়। মায়া একটু থমকে যায়। আচ্ছা, আপনি যখন বললেন তখন তো আর না করার উপায় নেই, তবে নাচবো কি না সেটা পরে ভাবছি। কিন্তু একটা কথা বলি মায়া, তোমার চোখের ওই কাজলটা আজ একটু বেশি মাখামাখি হয়েছে। জানো তো, কাজল যখন চোখে লেপে যায় তখন সুন্দরীকেও কেমন যেন ডাইনি ডাইনি লাগে। তো চলেন ডানির সাথে একটা ডান্স হয়ে যাক। মায়া রেগে যায়। সে প্রিন্সকে ধাক্কা দিয়ে বলে,
তুমি আমার সাথে মুখে মুখে তর্ক করছো? তোমার সাহস তো কম না। রাখার ধরে কে? আরে ভাইদের আর কষ্ট দেবেন কেন? আমি নিজেই নাচবো, তবে সেটা গানের তালে নয়, বরং আপনার ওই হাত ধরে নাচতে চাই। তার আগে আপনি কি জানেন, আপনি যখন রেগে কথা বলেন, আপনার ওই গজ দাঁতটা না একদম শিকারি বাঘিনীর মতো দেখায়। ভয় পাওয়ার বদলে আমার কেন যেন আপনাকে পটাতে ইচ্ছে করছে। মায়ের বন্ধুরা হাঁ করে তাকিয়ে থাকে। একটা জুনিয়র ছেলে 3rd ইয়ারের মায়ের সাথে এভাবে ফ্লার্ট করছে। মায়ের কান লাল হয়ে যায় রাগে আর অপমানে। শোনো প্রিন্স, তুমি যা করেছো তার ফল খুব খারাপ হবে। তোমার মতো বাচাল ছেলেকে আমি অনেক দেখেছি। অনেক দেখেছেন হয়তো, কিন্তু আমার মতো কাউকে দেখেননি যারা আপনাকে ভয় পায়। আমি তাদের মতো নই। আপনি আমাকে টিচ করছেন তো করুন, আমার ভালোই লাগছে। অন্তত এই বাহানায় আপনার মনোযোগ তো পাচ্ছি। যশোরের ছেলেরা যখন কাউকে পটানোর মিশনে নামে, তখন তারা অপমানকেও দোয়া মনে করে। সো মায়া আটো, খেলাটা কিন্তু এবার জমে উঠবে। ওরে বাস মায়া, তোর এই জুনিয়র তো দেখি ডন রে। ও তো তোকেই পাল্টা পটানোর ডায়লগ মারছে। আমার তো মনে হচ্ছে এই প্রিন্স ছেলেটা সুবিধার না। মায়া, তুই সাবধানে থাকিস। তোরা চুপ করবি? এই প্রিন্স, তুমি এখন ক্লাসে যাও। আর শোনো, আমার সামনে আসার চেষ্টা করবে না। তোমাকে অপমান করা আমার শখ নয়, বরং তোমার মতো অসভ্য ছেলেতে এটাই পাও না। প্রিন্স একটা হাসি দিয়ে মায়ের পাশ কাটিয়ে চলে যায়। যাওয়ার সময় সে খুব নিচু স্বরে মায়ের কানে বলে, অপমান করতে থাকুন মায়া, আমি আপনার অপমানের প্রেমে পড়ে গেছি। আর হ্যাঁ, আজ শাড়ি পরে আসলে আপনাকে আরও বেশি মায়াবী লাগতো। মায়া দাঁড়িয়ে থাকে সেখানেই, তার সারা শরীর রাগে কাঁপছে। ভার্সিটির এমন ঘটনার পর প্রিন্সের ভিতর এক অদ্ভুত জেদ চেপে বসেছে। সে বুঝতে পারে এই মায়া হেপি বজ্জাত আর মাথা গরম মেয়ে, আর তাকে শান্ত করতে হলে বরফ হয়ে লাভ নেই, বরং আগুনেই ঘি ঢালতে হবে। প্রিন্স এখন আর সেই ভীতু ছেলে ভাব দেখাবে না। সিদ্ধান্ত নেয় মায়া যতই অপমান করুক সে সব সহ্য করে নিবে, কারণ প্রথম দেখাতেই সে মায়ের প্রেমে পড়ে গেছে। প্রিন্সের লক্ষ্য হলো এই অহংকারী পুলিশ অফিসারের মেয়ের মন যে করে হোক জয় করা। প্রতিদিন সকালে মায়া যখন ভার্সিটি যাওয়ার জন্য তৈরি হয়, প্রিন্স গেটের কাছে দাঁড়িয়ে থাকে। তার হাতে থাকে একগুচ্ছ গোলাপ ফুল কিংবা এক পাতা টেস্টি হজমি। প্রিন্স জানে মায়ার পছন্দগুলো একটু অন্যরকম হলেও সে আসলে ভিতর থেকে সব সময় খুব সাধারণ কিছুতেই খুশি হতো। মায়া আসতেই প্রিন্স বলে, শুভ সকাল মায়া, এই নাও, আজ তোমার জন্য এই ফুলগুলো আনলাম। তোমার খোপায় এর লাল রংটা খুব মানাবে। মনে হবে আগুনের শিখায় কেউ একটা ফুল গুজে দিয়েছে। মায়া ঘৃণা দৃষ্টিতে ফুলের দিকে তাকায়। সে প্রিন্সের হাত থেকে ফুলগুলো এক ঝটকায় কেড়ে নিয়ে নিচে ফেলে দিল। তারপর নিজের হিল জুতো দিয়ে সেগুলো মারিয়ে কটকট করে হাঁটতে শুরু করে। কয়েকবার এসে মায়া বলতে লাগে, শোনো প্রিন্স, তোমার এই সস্তা নাটক বন্ধ করো। আমি গোলাপ ফুল একদমই সহ্য করতে পারি না। আর আমার খোপায় কি মানাবে সেটা বলার সাহস তুমি কোত্থেকে পাও? তোমার মতো একটা ছোট লোকের দেওয়া ফুল ছোঁয়ায় আমার একদম ইচ্ছে নেই। যাও এখান থেকে, তোমার মুখ দেখিও না। কিন্তু তোমার তো এগুলো পছন্দ ছিল মায়া, আগে কত সুন্দর করে এগুলো আমার কাছে চাইতে। আগে মানে কোন আগের কথা বলছো? আমি এসব জানি না। পাবনাতে ভর্তি হও। আর আমাকে তুমি করে বলছো কেন? মানুষের বাড়িতে এসে সেই বাড়ির মেয়েকে পটাতে চাও? তোমার তো দেখি হিপ্পি সাহস। তুমি যতই নিজেকে পাল্টাও না কেন, আমি জানি তুমি আমার সেই মায়েরই আছো। শাট আপ প্লিজ। তোমার এমন কথা আমার কিন্তু সহ্য হচ্ছে না। নিজের সীমার ভিতরে থাকো, যেটা ভুলেও ক্রস করার চেষ্টা করবে না। আর দয়া করে আমায় আগের মায়া বলা বন্ধ করো, না হলে তোমাকে এই বাড়ি থেকে তাড়াতে আমার সময় লাগবে না, বলে দিলাম। প্রিন্স মাথাটা নিচু করে নেয়। সে বুঝতে পারছে মায়া তার উপর বিরক্ত, কিন্তু পরক্ষণেই সে নিজেকে সামলে নেয়। সে নিচে পড়ে থাকা পিষ্ট ফুলগুলোর দিকে তাকিয়ে হাসে। তার কোনো মাথা ব্যথা নেই এই অপমানে। সে বরং মায়ের পিছু পিছু হাঁটতে শুরু করে। কিছু দূর এসেই বলে, ফুলগুলো মরে গিয়েও ধন্য হলো মায়া, কারণ তোমার পায়ের স্পর্শ পেয়েছে। কাল না হয় কদম নিয়ে আসবো। আর আমি জানি তুমি বৃষ্টি আর কদম খুব পছন্দ করো। মায়া থেমে গিয়ে আবারও ফিরে তাকায়। তার চোখ দিয়ে যেন আগুন ঝরছে। সে প্রিন্সের কলার চেপে ধরে বলে, তুমি আমার পছন্দ অপছন্দ নিয়ে রিসার্চ করছো? সাহস তো কম না তোমার।
আমার বাবা যদি জানতে পারে তুমি আমার পিছনে কিভাবে আঠার মতো লেগে আছো, তবে তোমার হাড় গোড় আস্ত রাখবে না। পুলিশ কাস্টাডি চেনো তো, সেখানে ঢুকিয়ে তোমাকে রিমান্ডে নেবে। বারণ করলাম, তারপরেও কেন আমার পিছনে ঘুরছো রে? প্রিন্স মায়ের চোখের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। সে মায়ের হাতের মুঠো থেকে নিজের কলার ছাড়িয়ে নেয়। ছাড়ায় না, বরং আরও কাছে এগিয়ে যায়। তারপর আস্তে গলায় বলে, আঙ্কেল আমাকে রিমান্ডে নিলে আমার লাভই হবে আঙ্কেল আমাকে রিমান্ডে নিলে আমার লাভই হবে মায়া। অন্তত 24 ঘন্টা তোমার কথা ভেবে কাটাতে পারবো। আর তোমার এই শাসন, উফ, তুমি যখন রেগে যাও তখন তোমাকে এতটাই আবেদনময় লাগে যে আমার বারবার ইচ্ছে করে তোমাকে রাগাতে। বকো আমাকে, যত ইচ্ছা অপমান করো, তোমার প্রতিটি গালি আমার কানে সুরের মতো বাজছে। মায়া বিরক্তিতে মুখ কুঁচকে চলে যায়। সারাদিন ভার্সিটিতেও প্রিন্স মায়াকে অনুসরণ করে। মায়া যখন বন্ধুদের সাথে ক্যান্টিনে আড্ডা দেয়, প্রিন্স দূর থেকে তাকে লক্ষ্য করে। মায়া যখন লাইব্রেরিতে পড়তে বসে, প্রিন্স ঠিক তার সামনের টেবিলে বসে এক মনে মায়াকে দেখতে থাকে। মায়া বারবার তাকে তাড়িয়ে দেয়, অপমান করে, কিন্তু প্রিন্স যেন মায়াকে না পটিয়ে থামবেই না। একদিন রাতে আসাদ সাহেব বাসায় ছিল না। শর্মিলা বেগমও পাশের বাসায় গিয়েছেন কোনো এক দাওয়াতে। বাড়িতে শুধু মায়া আর প্রিন্স। মায়া তার রুমে বসে বই পড়ছিল। হঠাৎ কারেন্ট চলে যায়, পুরো বাড়ি অন্ধকার হয়ে গেল। মায়া একটু ভয় পায়, কারণ সে ছোটবেলা থেকেই অন্ধকার সহ্য করতে পারে না। সে ভয়ে ভয়ে রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমের দিকে আসে। তারপর ওর মাকে ডাকতে থাকে, মা, ও মা, কোথায় তোমরা? প্রিন্স, ওরে হাদারাম প্রিন্স, কোথায় তুই? মোমবাতি জ্বালা। ঠিক তখনই অন্ধকারের মাঝ থেকে একটা শক্ত হাত মায়াকে টেনে ধরে। মায়া চিৎকার দিতে যাবে, তার আগেই অন্য একটা হাত তার মুখ চেপে ধরে। মায়া বুঝতে পারে এটা প্রিন্স। প্রিন্স মায়াকে দেয়ালের সাথে চেপে ধরে একদম জাপটে জড়িয়ে ধরল। মায়া মুখ থেকে হাত সরানোর পর জোরে একটা নিঃশ্বাস নিয়ে বলে, ছাড় শয়তান ছেলে, তোর সাহস কত বড়, তুই আমাকে টাচ করিস? ছাড় বলছি। ছাড়বো না মায়া, আজ ছাড়ার জন্য ধরিনি। সত্যি করে বলো না, তুমি আমার সেই মায়া? আমি না পারছি না তোমাকে দেখার পর আগের মায়াকে বলতে। প্লিজ বলো, অন্ধকারে তোমার এই কাঁপনটা আমি অনুভব করতে চাই। তুমি আমাকে যতই ঘৃণা করো, যতই বকাঝকা করো, আমি জানি তোমার ভেতরেই আমার সেই মায়া আছে। মায়া, আমি তোমাকে সত্যিই অনেক ভালোবাসি। এই 1 বছরে আমি তোমাকে ভুলতে পারিনি, আর এখন তো তোমাকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারছি না। মায়ের রাগে আরও জোরে জোরে কয়েকটা শ্বাস নিল। তারপর প্রিন্সকে সরিয়ে দিয়ে সে তার সর্বশক্তি দিয়ে জোরে প্রিন্সের গালে একটা চড় বসিয়ে দেয়। থাপ্পড়ের শব্দে ঘরটা প্রতিধ্বনিত হয়, যেন চারপাশ থেকে চড়ের শব্দই ভাসতে থাকে। হাউ ডেয়ার ইউ! তোর এত বড় স্পর্ধা যে তুই আমাকে জড়িয়ে ধরিস? তুই জানিস আমি কে? আমি পুলিশ অফিসার আসাদ সাহেবের মেয়ে। কাল সকালেই তোকে এই বাড়ি থেকে বের করে দেবো। তুই একটা অসভ্য ইতর, ভালোবাসার কথা বলছিস? তোর মতো একটা লম্পটের মুখে ভালোবাসা মানায় না। তুই শুধু সুযোগ খুঁজিস কাছে আসার। আর কিসের আগের মায়া? হ্যাঁ, সেই মায়া 1-1.5 বছর আগেই মরে গেছে, বুঝেছিস? এখন তোর ঢং দেখার কোনো ইচ্ছে আমার নেই। প্রিন্স গালে হাত দিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকে। মায়ের শ্বাস নেওয়ার শব্দ শোনা যাচ্ছে। প্রিন্স বলে, চরটা বেশ জোরালো ছিল মায়া। উফ, গালটা একদম গরম হয়ে গেছে। যাক, তোমার হাতের স্পর্শ তো পেলাম, তা চর হিসেবেই হোক আর আদর হিসেবেই হোক আমি গ্রহণ করে নিতে পারি। তুমি আমাকে শাসন করো মায়া, আমাকে মেরো, তাও রাজি। কিন্তু ওই যে বললে না বাড়ি থেকে বের করে দেবে, সেটা তুমি পারবে না। কারণ তুমি জানো আমি চলে গেলে তোমার এই রাগ দেখানোর আর কোনো মানুষ থাকবে না। কাকে তুমি অপমান করবে, কার ওপর তুমি তোমার রাগ দেখাবে? একটা আস্ত পাগল, তোকে মানুষ করা অসম্ভব। শোন প্রিন্স, তুই যদি আর একবার আমার ধারের কাছে আসিস, তবে আমি নিজের হাতেই তোকে শেষ করে দেব। আমি তোকে ঘৃণা করি, ঘৃণা করি। ঘৃণা আর ভালোবাসার মাঝে খুব সূক্ষ্ম একটা পর্দা থাকে মায়া। আজ তুমি আমাকে ঘৃণা করছো তো করো, আমি এই ঘৃণাকেই পুঁজি করে তোমার মনের গহীনে ঢুকে যাব। তুমি আজ চর মেরেছো, কাল হয়তো এই হাত দিয়েই আমার চোখের পানি মুছে দেবে। আমি জানি তুমি আমার আগের সেই মায়া নাও, কিন্তু আমি তোমাকে নতুন করে নিজের করে নেব। মায়া চুপ করে দাঁড়িয়ে আছে। প্রিন্সও চুপ হয়ে গেল। সেই নিস্তব্ধতায় কেবল দুজনের নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে।
প্রিন্স থাপ্পড় খেয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। সে ভাবছিল মায়া হয়তো আরও চিৎকার করবে, কিন্তু মায়া হঠাৎ শান্ত হয়ে গেল। মায়া দেয়ালে পিঠ ঠেকিয়ে প্রিন্সের দিকে তাকিয়ে কথা বলতে শুরু করে। অনেক হচ্ছে তোমার নাটক প্রিন্স। হ্যাঁ, আমি সেই মায়া যে তোমাকে একদিন পাগলের মতো ভালোবাসতাম। আমি সেই মায়া যে দেখতে বাজে ছিল, খ্যাত ছিল, নোংরা ছিল। তুমি আজ যে সৌন্দর্যতা দেখছো, এটা আমার আসল রূপ। আগেও এমনটাই ছিলাম। আমি তখন পরিবর্তন হইনি ইচ্ছে করি, কারণ আমি অমন করেই কলেজে যেতাম। কারণ আমি মনে মনেই চাইতাম কেউ যদি আমাকে ভালোবাসে তবে আমার এই সাধারণ বাজে খ্যাত চেহারা দেখেই ভালোবাসবে। আমি দেখতে চেয়েছিলাম এই দুনিয়ায় কি মনের কোনো দাম নেই। কিন্তু দেখলাম সব মানুষই সৌন্দর্যের বোঝা। সবাই শুধু বাইরের রূপই খোঁজে। কেউ আমাকে ভালোবাসা তো দূরে, আমার দিকে ঠিকমতো তাকাতেও না। প্রিন্স কিছু বলতে চাই, কিন্তু মায়া তাকে থামিয়ে দেয়। মায়া আর বলে, এরপর হঠাৎ একদিন তুমি এলে। সবাই যখন আমাকে তুচ্ছ করে দেখতো, তখন তুমি আমাকে সেই খ্যাত বাজে চেহারার দিকে তাকিয়ে থাকতে। আমার চোখ নিয়ে বললে আমার চোখ নাকি অমায়িক সুন্দর। আসলে মা বলতো আমার চোখ দুটো অনেক সুন্দর। তাই তুমি যেদিন আমার চোখের প্রশংসা করলে না, আমি সেদিনই বুঝে গেছিলাম তুমি বাহ্যিক সৌন্দর্য দেখার লোকই নও, তুমি ভেতরকার সৌন্দর্য দেখতে পাও। ভেবেছিলাম তোমার একটা মন আছে যা অন্য ছেলেদের নেই। মুহূর্তেই তোমাকে ভালোবেসে ফেলে। তবে প্রকাশ করিনি প্রথমে। তুমি দিনের পর দিন ঘুরলে আমার পেছনে। মনে হয়েছিল যে তুমি হয়তো আমার সাথে মজা করছো, কিন্তু সে সময় তুমি টানা 2 মাস আমার পেছনে নাছর বান্দার মতো ঘুরলে। তখন সত্যিই বুঝেছিলাম আসলে তুমিই সেই মানুষটা যে একদমই আলাদা। আমার এই বিশ্রী রূপের ভিতরে তুমি সৌন্দর্যতা দেখতে পেয়েছো, তাই মনে হলো তোমাকে ভালোবাসা চাই। কিন্তু সম্পর্কের কিছু মাস যেতেই আমার ভুলগুলো ভাঙলো। পরে বুঝেছিলাম তুমি আসলে অন্যদের মতোই, শুধু বাহিরের রূপটাকেই ভালোবাসো। যখন তুমি বারবার আমাকে পরিবর্তন হতে বলতে, কথায় কথায় আমাকে অপমান করতে শুরু করলে, অথচ আমি চেয়েছিলাম বাড়িতে আমি যেভাবে স্টাইল করে থাকি একদিন সেভাবে সেজে তোমাকে সারপ্রাইজ দেব। কিন্তু তোমার রোজগার, এই খোটা দেওয়া, পরিবর্তন হও, খ্যাত কেন তুমি, এসব শুনতে শুনতে আমার ভিতরকার সব ইচ্ছে মরে গিয়েছিল। তারপর তো তুমি আমাকে ছেড়ে চলেই গেলে এই রূপের কারণে। হাস্যকর না বলো? বাইরের সৌন্দর্য না থাকায় যে কারণে তুমি আমাকে 1 বছর আগে ছেড়ে দিলে, আজ সেই আমার পিছনেই তুমি ভালোবাসার ঝুলি নিয়ে বসে আছো। মজার না বলো? মায়া প্রিন্সের একদম মুখোমুখি এসে দাঁড়ালো। অন্ধকারের মাঝেও তার দৃষ্টি যেন তীরের মতো বিঁধছে প্রিন্সের বুকে। মায়া আবার বলে, তোমার লজ্জা করে না আমাকে এখন ভালোবাসি বলতে? শুনে রাখো প্রিন্স, তুমি একসময় ছিলে আমার পৃথিবীর সবচেয়ে বড় আনন্দ, আর আজ তুমিই হলে আমার জীবনের সবচেয়ে ঘৃণিত মানুষ। কেন জানো? আমি তো সেই মানুষটিকে ভালোবেসেছিলাম যে আমাকে কখনো একা করবে না বলে কথা দিয়েছিল। অথচ আজ আমার একাকিত্বের প্রত্যেকটি মুহূর্ত তোমার দেওয়া নীরবতার মোড়ানো। মনে রেখো, চোখের পানি শুকিয়ে যায়, কিন্তু বুকের ভিতরে জমানো হাহাকারগুলো না কখনো ফুরিয়ে যায় না। কিছু বিচ্ছেদ এমনই হয় যা শব্দে প্রকাশ করা যায় না, শুধু দিলে দিলে পুড়ে শেষ করে দেয়। মায়ের কণ্ঠস্বর ভারী হয়ে আসে। ঠিক সেই মুহূর্তে কারেন্টও চলে আসে। মায়ের চোখের পানি চিকচিক করছে। সে নিজেকে সামলে নিয়ে একটু দূরে সরে দাঁড়ায়, তারপর বলে, আশা করি বুঝতে পারছো এই একটা বছর আমি কত রাত জেগেছি, চোখের নিচে কালি ফেলেছি তোমার শোকে। কতবার মন চাইল তোমার কাছে ছুটে যেতে, কিন্তু নিজেকে আটকে রাখতাম, নিজেকে নিজেই শাস্তি দিতাম। আমার মনে তোমার প্রতি যে অনুভূতি ছিল তা সত্যি ছিল প্রিন্স, কিন্তু এখন এসবের কিছুই অবশিষ্ট নেই। কারণ আমি এখন জানি কেউ কাউকে মন থেকে ভালোবাসে না। সবাই ভালোবাসে কেবল চেহারা, টাকা, নয়তো সৌন্দর্যকে। আমি এই 1 বছরে দেশের বাইরে গিয়েছিলাম। আমার মামা লন্ডনের বড় ডাক্তার। নিজেকে সুন্দর করার জন্য আমি অনেক চেষ্টা করেছি। গালের ওই টোল ফেলানো থেকে শুরু করে স্ক্রিন ট্রিটমেন্ট সবই করেছি সেখানে। এরপর আমি ফিরে এসেছি এই নতুন মায়া হয়ে। সো তুমি আমার থেকে দূরেই থাকবে। রাস্তার কুকুরকেও একবার তাড়ালে সে চলে যায়। আশা করি তোমাকে বারবার তাড়াতে হবে না। মায়া কথাগুলো বলে একটা তাচ্ছিলের হাসি হাসে। তারপর সিঁড়ির দিকে পা বাড়ায়, কিন্তু প্রিন্স নড়ে না। সে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। যখন মায়া প্রথম ধাপে পা দেয়, তখন প্রিন্স শান্ত গলায় বলতে শুরু করে, মায়া, আমি জানি আমি ভুল করেছি, তবে সত্যি হলো আমিও তোমাকে অনেক ভালোবেসেছিলাম, তবে সেটা এখন বলছি না। আচ্ছা তুমি বলো তো,
যাকে ভালোবাসা হয় তাকে সুন্দর দেখতে চাওয়াটা কি খুব বড় অপরাধ? কোনো ছেলে যদি তার প্রেমিকাকে বলে, আজ তুমি নীল শাড়ি পরবে, চুলে বেলি ফুলের মালা দেবে, একটু সাজবে আমার জন্য, যদি মেয়েটা এগুলো না করে সরাসরি বলে দেয় পারবো না, এসবের দরকার নেই, তখন ছেলেটার কি করা উচিত? তাকে একটু পরিবারই দেখতে চাওয়াটা কি সত্যিই অপরাধ? মায়া দাঁড়িয়ে পড়ে। সে পিছনে ফিরে তাকায় না, তবে শুনছে। তুমি আমার কাছে যেমনই হও না কেন, কিন্তু তুমি যদি কাউকে ভালোবাসো আর তাকে নিয়ে যদি তোমার চারপাশের মানুষ হাসাহাসি করে, আজে বাজে কমেন্ট করে, তবে তোমার কেমন লাগবে মায়া? নিশ্চয়ই তুমি যাকে ভালোবাসো তাকে গিয়ে বলবে যে তুমি কেন এভাবে চলো, একটু সুন্দর করে চলতে পারো না? এখানে নিশ্চয়ই তুমি চাইছো তোমার প্রিয় মানুষটাকে নিয়ে যেন কেউ হাসাহাসি না করো। তাহলে অপরাধটা কার? পরিবর্তন হতে বলাটা? এই নয় যে তোমাকে আমার ভালো লাগছে না, পরিবর্তন হতে বলার পেছনে অনেক কারণ থাকে মায়া। যদি তোমাকে ভালোই না বাসতাম, তোমার গোলাপ পছন্দ ছিল, আমি বারবার তা এনে দিতাম। তোমার হুজমি পছন্দ, সেটাও জোগাড় করে আনতাম। তোমার চুড়ি, কাজল, পায়েল, বই, যা যা পছন্দ হলো সবই আমি এনে দিতাম। মায়া ঘুরে তাকালো প্রিন্সের দিকে। প্রিন্স জোরে একটা শ্বাস নিয়ে বলল, তাহলে অপরাধটা কোথায় ছিল? বলতে বলতে যখন তুমি নিজেও তা শুনলে না, তখন আমার কি করার দরকার ছিল? আমি ব্রেকআপের কথা বলেছিলাম এই জন্য যেন অন্তত তুমি একটু জেদ করে নিজেকে সাজিয়ে আমার কাছে আসো, যেন আমি সবার সামনে বুক ফুলিয়ে বলতে পারি, দেখো আমার মানুষটা কতটা সুন্দর, তাকে নিয়ে হাসাহাসি বন্ধ করো। কিন্তু তুমি সেটা বোঝোনি, তুমি শুধু বুঝলে আমি সৌন্দর্য খুশি। আসলে তাই মায়া, প্রত্যেক পুরুষ মানুষই চায় তার পছন্দের মানুষটি যেন সবার থেকে সেরা থাকে, তাকে যেন সবার চেয়ে সুন্দর দেখায়, কেউ যেন তাকে নিয়ে মজা না করে। একজন পুরুষ মানুষ নিজের সকাল থেকে রাত অবধি হাড়ভাঙা খাটুনি খাটে, কষ্ট করে যেন তার কাছের মানুষটা ভালো থাকে, নিজেকে সাজিয়ে রাখে। অথচ তোমরা মেয়েরা এসব বোঝোই না। ঠিকই বলেছ মায়া, আমি তোমাকে ভালোবাসিনি। তোমাকে ভালোবাসার কোনো যোগ্যতাই আমার নেই। কুকুরকে একবার বললেই শোনে, কিন্তু আমাকে বারবার তোমার বলতে হবে না। আমি আর তোমার দিকে ফিরেও তাকাবো না। এক বাড়িতে থাকবো ঠিকই, কিন্তু তোমার ছায়াও মারাবো না আমি। ভালো থেকো তুমি। আজ থেকে সব অপরাধ আমি নিজের কাঁধে মেনে নিলাম। আসলে সব শেষে সব ছেলেরাই খারাপ। তারা ভালোবাসতেই জানে না, তারা শুধু কষ্ট দিতে জানে। মাঝে মাঝে মনে হয় ভালোবাসা হলো এমন এক মরণ ব্যাধি, যা বিষ মানুষকে বাঁচতেও দেয় না, আবার শান্তিতে মরতেও দেয় না। প্রিন্স আর এক মুহূর্ত দাঁড়ায় না। সে দ্রুত পায়ে ড্রয়িং রুম ছেড়ে নিজের রুমের দিকে চলে যায়। মায়ের সিঁড়িতে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। তার বুকের ভিতরটা কেমন হু হু করে ওঠে। প্রিন্সের শেষ কথাগুলো তার কানে বারবার প্রতিধ্বনিত হতে থাকে। কারেন্ট আসার পর ঘরটা আলোয় ভরে উঠলেও মায়ের মনে হয় সে এক গভীর অন্ধকারে তলিয়ে যাচ্ছে। সে বুঝতে পারে অপমানের পাল্লাটা আজ সমান হয়ে গেছে, কিন্তু জয়ী কেউ হতে পারেনি। দুজনে হেরে গেছে তাদের নিজ নিজ জেদ আর অভিমানে। ভোরের আলো ফুটতেই মায়ের ঘুম ভেঙে যায়। গত রাতের কথোপকথনের পর মায়া এক মুহূর্তের জন্য চোখ বুঝতে পারেনি সারা রাত। প্রিন্সের সেই শেষ কথাগুলো মনে করেছে। কুকুরকে একবার বললেই শোনে, কিন্তু আমাকে বারবার তোমার বলতে হবে না। এই কথাগুলো তীরের মতো তার বুকে বিঁধে আছে। প্রিন্স তো ঘুমোয়নি, সে জানালার পাশে দাঁড়িয়ে কেঁদেছে পুরোটা রাত। সকাল হতে মায়া আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখের নিজের সুন্দর সকাল হতেই মায়া আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সুন্দর মুখটা দেখে। এই রূপ পেতে সে কত কষ্ট করেছে, কিন্তু আজ কেন জানি এই সৌন্দর্য তাকে আনন্দ দিচ্ছে না। সে দ্রুত তৈরি হয়ে নিচে নেমে আসে। অবচেতন মনেই তার চোখ জোড়া সদর দরজার দিকে বারবার তাকাচ্ছে। রোজকার মতো প্রিন্স হয়তো আজও একগুচ্ছ ফুল হাতে দাঁড়িয়ে থাকবে, তাকে দেখে নির্লজ্জের মতো হাসবে। মায়া মনে মনে ঠিক করে রেখেছে আজ প্রিন্স সামনে এলে সে কিছু বলবে না, আবার ফুলগুলোও নেবে না। কিন্তু দরজার কাছে গিয়ে মায়া অবাক হয়, কেউ নেই সেখানে। মায়া এদিকে ওদিকে তাকায়, প্রিন্সকে দেখার চেষ্টা করে, কিন্তু প্রিন্স আজ নেই। মায়ের বুকের ভিতরটা কেমন যেন খালি হয়ে যায়। এক অদ্ভুত শূন্যতা তাকে গ্রাস করে। সে গটগট করে হেঁটে গেট পার হয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু তার মন পড়ে থাকে প্রিন্সকে নিয়ে। এদিকে প্রিন্স আজ অনেক আগেই ভার্সিটিতে চলে এসেছে। সারা রাত না ঘুমিয়ে দ্রুত রেডি হয়ে চলে এসেছে আজ। সে নিজের মনকে শক্ত করে নিয়েছে।
মায়ের প্রতি তার যে দুর্বলতা ছিল সেটাকে সে আজ গলা টিপে হত্যা করতে চায়। ভার্সিটির ফুটপাত দিয়ে যাওয়ার সময় সে হঠাৎ একটা ঝামেলা দেখতে পায়। একটা গাছের পিছনে একদল সিনিয়র ছেলে মেয়ে একটা মেয়েকে ঘিরে ধরেছে। মেয়েটার নাম ত্রিধা, ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে, দেখতে বেশ মায়াবী। এই যে নতুন কুইন, চোখে চোখ রেখে কথা বলছো কেন? সিনিয়রদের সাথে কথা বলার সময় মাথাটা নিচু করে নিয়ে কথা বলতে হয়, শেখনি? যাও, ওড়নাটা আমাদের কাছে দিয়ে একটা হট স্টাইলে দাঁড়িয়ে মাঠের ময়লা কুড়াতে শুরু করে। ড্রেস নোংরা হলে সমস্যা নেই, দরকার হলে সেটাও খুলে রাখতে পারো। প্লিজ ভাইয়া, আমাকে যেতে দিন। আমি ওসব পারবো না। আমি খুব অসুস্থ বোধ করছি। আর এইসব বাজে কেন বলছেন? আমার খুবই খারাপ লাগছে। অসুস্থ? বাহ, ন্যাকামি করার আর জায়গা পাও না। শোনো মেয়ে, এখানে থাকতে হলে আমাদের বিনোদন দিতে হবে। জলদি যাও, না হলে তোমার এই ব্যাগটা আজ আমরা রাস্তা পরিষ্কার করার কাজে রাখবো। ত্রিধা কাঁদতে শুরু করে, কাঁপা কাঁপা হাতে ওড়না ধরতে যায়। প্রিন্স দূর থেকে সব দেখছিল, তার রক্ত গরম হয়ে ওঠে। সে দ্রুত সেখানে আসলো, তারপর বলে, এই যে রাফাত ভাই, অনেক হয়েছে। একটা মেয়েকে এভাবে হ্যারাস করতে লজ্জা লাগছে না আপনাদের? আপনারা কি এখানে পড়াশোনা করতে এসেছেন নাকি কোনো মেয়ের শরীর দেখতে এসেছেন? আরে প্রিন্স, তুই আবার হিরো হতে আসলি কেন? মায়ার সাথে তো তোর জমলো না, এখন কি নতুন টার্গেট খুঁজছিস? যা ভাগ এখান থেকে। মুখ সামলে কথা বলবেন রাফাত ভাই। ত্রিধা আমার ক্লাসমেট, ওর সাথে যাবে। আপনাদের হিম্মত থাকলে আমাকে আটকান। ত্রিধা, আমার সাথে এসো। মায়ের জন্য তোকে কিছু বললাম না, না হলে তোমার যে কি করতাম। প্রিন্স ত্রিধার হাত ধরে টেনে সেখান থেকে বের করে নিয়ে আসে। রাফাতরা পিছনে চিৎকার করলেও প্রিন্স ফিরে তাকায় না। সে ত্রিধাকে নিয়ে ক্যাফেটেরিয়ার এক কোনায় গিয়ে বসে। ত্রিধা তখনও কাঁদছে। শান্ত হও ত্রিধা, এইসব লুচ্চা ছেলেদের কথায় কান দিও না। এই নাও পানি খাও। জানো তো, এই পৃথিবীতে কিছু মানুষ জন্মায় শুধু অন্যের আনন্দ মাটি করার জন্য। ওদের গুরুত্ব দিলে ওরাই জয় হবে। ধন্যবাদ তোমাকে। আমি খুব ভয় পেয়েছিলাম। আমি যশোর থেকে এসেছি, এখানে কাউকে চিনি না তেমন। আরে তুমিও যশোরের? তাহলে তো আমরা দেশি লোক। শোনো, মন খারাপ করো না। তোমাকে একটা জোকস বলি। একবার এক চোর ধরা পড়ার পর জজ সাহেবকে বলছে, হুজুর আমি চুরি করতে চাইনি, কিন্তু পরিস্থিতি আমাকে বাধ্য করেছে। জজ সাহেব বললেন, পরিস্থিতিটা কী ছিল? চোর বলল, পরিস্থিতি ছিল এই যে আলমারিটা খোলা ছিল আর আশেপাশে কেউ ছিল না। ত্রিধা হুট করে হেসে ওঠে, তবে জোকসে নয়, প্রিন্সের তাকে হাসানোর চেষ্টা করা দেখে। প্রিন্স আরও 2-3টা মজার কথা বলে ত্রিধাকে হাসাতে থাকে। ত্রিধার সরল হাসি দেখে প্রিন্সের মনে এক চিলতে শান্তি ফিরে আসলো। সে ত্রিধাকে বোঝাতে থাকে কিভাবে এই শহরে নিজেকে মানিয়ে নিতে হবে। ঠিক সেই মুহূর্তে মায়া ক্যাফেটেরিয়ায় প্রবেশ করে। তার নজর প্রথমেই পড়ে প্রিন্সের উপর। সে দেখে প্রিন্স একটা মেয়ের সাথে খুব ঘনিষ্ঠ হয়ে বসে হাসাহাসি করছে। প্রিন্সের চোখে মুখে সেই উজ্জ্বলতা, যা এক সময় শুধু মায়ের জন্যই বরাদ্দ ছিল। মায়ের কলিজায় যেন কেউ গরম তপ্ত লোহা ঢুকিয়ে দিল। সে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। প্রিন্স একবার মায়ের দিকে তাকায়, কিন্তু মুহূর্তেই নজর সরিয়ে নেয়, যেন মায়া সেখানে নেই। সে আবার ত্রিধার দিকে ঝুঁকে পড়ে কথা বলতে থাকে। মায়া মনে মনে বলে, শালা হারামি, এত সাহস এই ছেলের! কাল রাতে আমার পায়ে পড়ে কান্নাকাটি করলো, আর আজ নতুন মেয়ে জুটিয়ে হাসাহাসি করছে। আমাকে দেখানোর জন্য সব নাটক করছে ও। দাঁড়া, আমি দেখাচ্ছি আমি কি করতে পারি। শালা লুচ্চা কথাকার, যা তুই মর গি, আমার কি, যা ইচ্ছে করুক, আমি কেন রাগ করছি? সে তো ভালোবাসেনি, ভালোবাসলে কি আমাকে 1 বছরে খুঁজতো না? দূর, আমি কেন ওর কথা ভাববো? মায়ের রাগে সেখান থেকে সরে যায়। সে সরাসরি গিয়ে রাফাতদের সাথে যোগ দেয়। রাফাতদের গ্রুপে অভি নামের একটা খুব হ্যান্ডসাম ছেলে আছে। মায়া গিয়ে অভির খুব কাছে ঘেঁষে বসে। প্রিন্স তখন ব্যাগটা নিতে যাবে, দেখতে পায় মায়া অভি নামের ছেলের সাথে গা ঘেঁষে বসেছে। মায়া জানে প্রিন্স ওদিক থেকে সব দেখতে পারবে। মায়া অকারণে উচ্চস্বরে হাসতে শুরু করে। ও অবি, তুমি না দারুণ মজার কথা বলো। তোমার মতো এত স্মার্ট ছেলে ইউনিভার্সিটিতে আর একটাও নেই। আমি তো তোমার ফ্যান হয়ে গেলাম। তুমি বলেছিলে আমাকে একটা শাড়ি গিফট করবে, তুমি তো কি ভুলেই গেছো?
অভি তো অবাক, মায়া কোনোদিনও তাকে পাত্তাই দেয়নি। আজ হঠাৎ এমন ব্যবহার দেখে সে গদগদ হয়ে যায়। প্রিন্স আর চোখে মায়াকে দেখে, তার বুকের ভিতরটা রাগে জ্বলে ওঠে। সে দেখতে পাচ্ছে মায়া অভির বাহুতে হাত রেখে হাসছে। প্রিন্সের ইচ্ছে করছে গিয়ে অভির নাক ফাটিয়ে দিতে আর মায়ের চুল টেনে ছিঁড়তে, কিন্তু সে নিজেকে নিয়ন্ত্রণ করে, কারণ সে বলেছিল আর মায়ের দিকে ফিরেও তাকাবে না। মনে মনে বলে, সুন্দরী হবার পর তো দেখি ছেলেদের অভাব নেই। আগে কই ছিল এত সৌন্দর্য? আমার জন্য তো পরিবর্তন। তাহলে আমার বেলাতে কেন দেখালে না? এখন অন্য ছেলেদের সাথে পিরিত, পেয়াদব মহিলা, লুচ্চাবাড়ি, মর্তুই, তাতে আমার কি? আমিও প্রেম করবো কারোর সাথে। হেই প্রিন্স, তুমি এদিকে কি করছো? ওই আপুটাকে, উনি খুব সুন্দর। আমি দেখেছি জুনিয়রেরাও ক্রাশ খায়। সুন্দর হলেই কি সব হয় ত্রিধা? কিছু সুন্দরের ভেতরে বিষ থাকে। তুমি বরং তোমার পড়াশোনায় মন দাও। চলো তোমাকে ডিপার্টমেন্টে পৌঁছে দিয়ে আসি। আর তাছাড়া আমার ওই মেয়েটাকে ভালো লাগে না। চলো তো। প্রিন্স ত্রিধাকে নিয়ে মায়ের সামনে গিয়ে হেঁটে যায়। যাওয়ার সময় সে ইচ্ছে করে ত্রিধার হাত ধরে আর খুব মিষ্টি করে হাসে। মায়ের হাসি মুহূর্তেই উদা হয়ে যায়। তার মনে হচ্ছে সে এখনই চিৎকার করে প্রিন্সকে টেনে নিয়ে আসবে, কিন্তু তার ইগো তাকে আটকে রাখে। মনে মনে বলে, প্রিন্স, তুমি আমার সাথে খেলছো? তুমি জানো না মায়া কতটা জেদি? তুমি যদি এই মেয়েকে নিয়ে ঘুরতে পারো, তবে আমি অভিকে নিয়ে ডিনার ডেটে যাব। দেখি কার বুক বেশি ফাটে। প্রিন্স যেন মায়ের ভাষাটা বুঝতে পারে। সেও মনে মনে বলে, যেখানে ইচ্ছে যাও, তাতে আমার কি? আমার প্রতি তোমার যদি এক বিন্দু ভালোবাসা থাকতো, তবে তুমি আজ অন্য কারো হাতে হাত রাখতে পারতে না। আমি আজ বুঝে গেছি তুমি শুধু নিজেকেই ভালোবাসো। দুজনেই দুজনের প্রতি জেলাস অনুভব করে। কেউ কাউকে ছাড় দিচ্ছে না, কিন্তু দুজনের চোখের কোণায় যে এক গোপন হাহাকার জমা আছে তা তারা কেউই বুঝতে পারছে না। মায়ের উচ্চস্বরের হাসির আড়ালে লুকিয়ে আছে বুক ফাটা কান্না, আর প্রিন্সের জোকস বলার আড়ালে আছে এক তীব্র দহন। মায়া আজ দ্রুত বাসায় ফিরল। প্রিন্সকে অন্য মেয়ের সাথে দেখাটা তার খুবই কষ্ট দিচ্ছিল, তাই দ্রুতই চলে এসেছে। তার মাথার ভিতর রাগের আগ্নেয়গিরি ফুটছে। প্রিন্স কিভাবে পারলো তাকে উপেক্ষা করে অন্য মেয়ের সাথে এত আহ্লাদ করতে? মায়ের ড্রয়িং রুমে পা রাখতেই দেখে তার মা শামিলা বেগম ফোনে কারোর সাথে খুব হাসি মুখে কথা বলছে। মাকে দেখে তিনি ফোন রেখে সোজা হয়ে বসে, তারপর হেসে বলে, মায়া, এসেছিস মা? শোন, তোর জন্য একটা খুব বড় খুশির খবর আছে। তোর আব্বু একটু আগে ফোন করেছিল। তিনি ওনার এক কাছের বন্ধুর ছেলের সাথে তোর বিয়ের পাকাপাকি করে ফেলেছে। ছেলেটা খুব ভালো। তারা কাল সকালেই তোকে দেখতে আসছে। সব কথা ফাইনাল হয়ে গেছে। কালকেই বলতে পারিস বিয়ে। তো যা, নিজেকে রেডি কর। কি কি কিনতে চাস বল। মায়া যেন আকাশ থেকে পড়ে। তার পায়ের নিচের মাটি সরে যাচ্ছে বলে মনে হচ্ছে। এমনিতেই সে আজ মানসিক যন্ত্রণায় ছটফট করছে, তার উপর এই আপদ। মায়ের চোখ মুখ মুহূর্তেই লাল হয়ে ওঠে। সে রাগে চিৎকার করে ওঠে, কি বললে মা? বিয়ে? আপু কার সাথে কথা বলে কি ঠিক করেছে তাতে আমার কি যায় আসে? আমি কাউকে বিয়ে করতে পারবো না, বিশেষ করে তো যাকে ইচ্ছে তাকে তো কখনোই না। আসল কথা হলো, আমি এখন বিয়ে করব না, একদমই না। এই মেয়ে, গলা নামিয়ে কথা বল। তোর আব্বু পুলিশের মানুষ, জানিস তো উনি যা একবার সিদ্ধান্ত নেন তা থেকে নড়েন না। আর পাত্রপক্ষ খুব ভালো। তোর বাবার বন্ধুর ছেলে সে। তারা কাল আসছে, মানে আসছেই। তোর পছন্দ অপছন্দের কথা এখানেই আসছে না। পছন্দ অপছন্দ আসছে না মানে কি? জীবনটা কি আমার নাকি আব্বুর? আমি কোনো মতেই এই বিয়েতে রাজি নই। কেন আমাকে এভাবে বেঁধে ফেলতে চাইছো তোমরা? আমি এখনো পড়াশোনা করছি, নিজের একটা ক্যারিয়ার আছে, আর তোমরা হুট করে এক অচেনা ছেলের সাথে আমার জীবনটা নষ্ট করতে চাইছো। চুপ কর মায়া, পড়াশোনা তো করছিস, বিয়ের পর করবি। তোর বাবার মুখের চুনকালি দেওয়ার কোনো দরকার নেই। তারা কাল আসবে, তুই সুন্দর করে সাজবি আর তাদের সামনে যাবি। এটা আমার শেষ কথা। আমি সাজবো না, এই ঘর থেকে বের হব না। প্রয়োজনে আমি বাড়ি থেকে চলে যাব, কিন্তু এই বিয়ে আমি কিছুতেই মেনে নেব না। তোমরা আমাকে মানুষ মনে করো না? না, তোমাদের ইগো আর বন্ধুত্বের বলি হতে আমি পারবো না। মা, আমার উপরে জবরদস্তি করবে না। মা মেয়ের এই ঝগড়ার মাঝেই প্রিন্স প্রবেশ করে। সারাদিন ত্রিধার সাথে কাটানোর ভান করলেও তার ভিতরটা আসলে পুড়ে ছারখার হয়ে গেছে। সে ভাবছিল ঘরে ফিরে একটু শান্তি পাবে, কিন্তু ঢুকেই সে দেখে ঝগড়া হচ্ছে।
প্রিন্সকে দেখে শামিলা বেগম একটু শান্ত হয়। মা তখনও রাগে জোরে জোরে শ্বাস নিচ্ছে, কপাল কুঁচকে গেছে। এই যে প্রিন্স বাবা, তুমি এসেছো। দেখো না বাবা, তোমার আঙ্কেল ওর জন্য খুব ভালো একটা পাত্র ঠিক করেছে। ছেলের বংশ খুব ভালো, শিক্ষা দীক্ষাও আছে, বিয়ের কথাবার্তাও প্রায় চূড়ান্ত। কিন্তু মায়া কোনো কথা শুনছে না। ও বলছে ও বিয়ে করবে না। তুমি তো ওর সাথে পড়াশোনা করো, তুমি একটু বোঝাও না ওকে। ও তো আমাদের কারো কথা কানেই তুলছে না। মায়া তখন সোফায় বসে ফুপিয়ে কাঁদছে, কিন্তু প্রিন্সকে সামনে দেখে তার ভিতরের অভিমান আর জেদ আবারও মাথাচাড়া দিয়ে ওঠে। সে মনে মনে ভাবে, প্রিন্স তো আমাকে ভালোবাসে দাবি করে, দেখি এখনো কি বলে। ও কি আমাকে আটকাবে, নাকি ওই ত্রিধাকে নিয়ে সুখে থাকার স্বপ্ন দেখবে? মায়া হুট করেই চোখের পানি মুছে ফেলে। সে উঠে দাঁড়িয়ে বলে, কে বলেছে মা আমি বিয়ে করতে চাই না? এতক্ষণ চাচ্ছিলাম না ঠিকই, কিন্তু এখন আমার মনে হচ্ছে বিয়ে করাটাই ভালো। আমি এই বিয়েতে রাজি। আবুকে বলো কাল যেন তারা আসে। আমার আর কোনো আপত্তি নেই, বরং আমি চাই যত দ্রুত সম্ভব এই বিয়েটা হয়ে যাক। প্রিন্স মায়ের কথা শুনে পাথরের মতো দাঁড়িয়ে থাকে। তার মনে হচ্ছে কেউ তার হৃৎপিণ্ডটা ছিঁড়ে বাহিরে নিয়ে এসেছে। মায়ের এই কথাগুলো তাকে শোনাবার জন্যই বলেছে। মায়া দেখতে চাই প্রিন্স তাকে সত্যিই ভালোবাসে কিনা। যদি পাশে তবে সে এখনই কিছু বলবে, কিন্তু প্রিন্স তো তার ইগোর কাছে নিজেকে দমাতে চায় না। সে তার ভিতরের কান্নাকে লুকিয়ে ফেলে। সে হাসি দিয়ে বলে, বাহ, এটা তো খুশির সংবাদ আন্টি। অনেক অনেক অভিনন্দন মায়া আপু। আঙ্কেল এতদিনে একটা সত্যি দারুণ কাজ করেছেন। আপনার মতো এমন গুণবতী মেয়ের জন্য তো এমন ঘরই হওয়া উচিত। আপনার জন্য আমার পক্ষ থেকে অনেক শুভকামনা রইল। আমি তো ভাবছি আপনার বিয়েতে অনেক নাচব। মায়ের বুকটা হু হু করে ওঠে। সে ভাবতেও পারেনি প্রিন্স এভাবে হাসি মুখে তাকে অভিনন্দন জানাবে। সে আশা করেছিল প্রিন্স হয়তো এখনই মায়ের হাত ধরে সবার সামনে নিজের অধিকারের কথা বলবে, কিন্তু প্রিন্স তো পুরোই উল্টো। মায়ের রাগ আর কষ্টের সীমা থাকে না। তার মনে হয় প্রিন্সকে এখনই 100টা গালি দিয়ে বাড়ি থেকে বের করে দিতে। মনে মনে মায়া বলে, হরম জানোয়ার একটা, তোর মনে কি একটু মায়া নেই? তুই আমাকে চোখের সামনে অন্য কারোর হয়ে যেতে দেখবি আর এভাবে অভিনন্দন জানাচ্ছিস? আমি তোকে দেখাবো আমি কতটা সুখে থাকবো অন্য কাউকে বিয়ে করে। তুই সারা জীবন ওই ওই ত্রিধার মতো সাধারণ মেয়েকে নিয়েই পড়ে থাক। মর যা। আন্টি, কাল যখন পাত্রপক্ষ আসবে আমাকে বলবেন, আমি সব কাজ গুছিয়ে দেব। গেস্টদের আপ্যায়ন থেকে শুরু করে সব কিছু আমি নিজে দেখব। মায়াপো তো আমার বড় বোনের মতো, ওনার বিয়েতে তো আমাকে খাটতেই হবে। তুমি অনেক ভালো রে প্রিন্স। মায়া তোমাকে অনেক ভুল বোঝে। যাক, তুমি সাথে থাকলেই আমি নিশ্চিন্ত। মায়া দেখ প্রিন্স কত ম্যাসিউর কথা বলছে। তোরও ওর মতো বোঝা উচিত ছিল। হ্যাঁ মা, আমি তো বুঝতে পারছি প্রিন্সটা বলছে সেটাই ঠিক। আমি কাল সবার সামনে নিজেকে সেরা সুন্দরী হিসেবে উপস্থাপন করব। কাল থেকে আমার নতুন জীবন শুরু হবে। প্রিন্স তার বেশিক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকতে পারে না। তার গলার কাছে কান্না দলা পাকিয়ে আসছে, তার চোখ দুটো ভিজে উঠেছে। মায়ের এই জেদ তাকে জীবন্ত পুড়িয়ে মারছে। সে যদি 1 সেকেন্ড এখানে থাকে তবে সবার সামনেই ডুকরে কেঁদে ফেলবে। সে বুঝতে পারছে তার সব সাজানো স্বপ্ন আজ ধুলোয় মিশে যাচ্ছে। আন্টি, আমি একটু রুমে চাই, অনেক ক্লান্ত লাগছে। মায়াপু, আপনার ওই হবু বরের জন্য একটা ভালো গিফট আমি পছন্দ করে দেব। ভালো থাকবেন। প্রিন্স দ্রুত পায়ে নিজের রুমের দিকে চলে যায়। রুমে ঢুকে সে দরজাটা ভিতর থেকে আটকে দেয়। সে বিছানায় ধপ করে শুয়ে পড়ে আর বালিশে মুখ গুজে কাঁদতে শুরু করে। মায়া, তুমি কি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি? আমি জানি তুমি আমাকে কষ্ট দিতে এই বিয়েতে রাজি হয়েছ, কিন্তু আমি তোমাকে কোনোদিনও অন্য কারো হাতে তুলে দিতে পারবো না। অথচ আমি তোমাকে বেকআপ বলেছিলাম। আমার ইগো আমাকে আজ এই অবস্থায় দাঁড় করিয়েছে। আমি যদি ওই দিন তোমাকে ওভাবে অপমান না করতাম, আজ হয়তো দৃশ্যটা অন্যরকম হতো। আমি মরে গেলেও তোমাকে অন্যর হতে দেখতে পারবো না মায়া। কিন্তু আমি এখন কি করব? আমার যে কোনো উপায় নেই। প্রিন্সের মনের ভিতর যখন ঝড় বইছে, সে আগের মায়ের কথা ভাবে। সে বুঝতে পারে ভালোবাসার মানুষকে সুন্দর দেখতে চাওয়াটা অন্যায় ছিল না, কিন্তু সেই চাওয়ার মাঝে সম্মান আর ধৈর্যের অভাব ছিল। আজ সে তার শাস্তি পাচ্ছে। তার মনে হচ্ছে তার পৃথিবীটা আজ থমকে গেছে।
অন্যদিকে মায়া সিঁড়িতে দাঁড়িয়ে প্রিন্সের রুমের বন্ধ দরজার দিকে তাকিয়ে থাকে। তার চোখেও এখন পানি। দুজনের মাঝখানে দেয়াল হয়ে দাঁড়িয়ে আছে তাদের নিজেদের অহংকার আর ভুল বোঝাবুঝি। রাতে ছাদে একা দাঁড়িয়ে আছে প্রিন্স। তার দৃষ্টি শূন্যতায় নিমজ্জিত। হৃৎপিণ্ডের প্রতিটি স্পন্দন যেন আজ যন্ত্রণার একটা সুর তুলছে। ঠিক সেই সময় মায়া ছাদে এসে দাঁড়ায়, প্রিন্সকে দেখে এগিয়ে আসে। দুজনের মাঝেই কয়েক হাত দূরত্ব, কারণ প্রিন্স ওর জন্য শাড়ি এনেছিল। অভিকে বলতে শুনেছিল শাড়ির কথা। মায়ের রুমের ভিতর পাঠিয়ে দিয়ে বলেছিল ছাদে আসতে, তাই মায়া আজ শাড়ি পরেছে। বাতাসে তার আঁচল উঠছে। সে প্রিন্সের খুব কাছে গিয়ে বলে, কি হলো, কথা বলছো না কেন? খুব খুশি হয়েছো নিশ্চয়ই। আমি কাল বিয়ে করছি। যে মায়াকে তুমি একদিন রাস্তায় একলা ফেলে চলে গিয়েছিলে, সেই মায়া এখন পাকাপাকিভাবে অন্য কারোর হয়ে যাচ্ছে। এখন তোমার কেমন লাগছে প্রিন্স? তোমার কি একটু বুক কাঁপছে না? প্রিন্সের বুক ফেটে কান্না আসলেও মুখে এক টুকরো মরা হাসি টেনে রাখে। সে মায়ের চোখের দিকে সরাসরি তাকানোর সাহস পায় না। সত্যি বলতে খুব ভালো লাগছে মায়া আপু। আমি তো সবসময় চেয়েছি আপনি সুখে থাকুন। আঙ্কেল আপনার জন্য সেরা ছেলেটাই পছন্দ করেছেন। আমার তো খুশিতে আজ নাচতে ইচ্ছা করছে। আপনার বিয়েতে আমি নিজের হাতে প্যান্ডেল সাজাবো। অনেক অনেক অভিনন্দন। মায়ের ভিতরটা জ্বলে ছাই হয়ে যায়। সে ভাবছিল প্রিন্স হয়তো এখন তাকে জড়িয়ে ধরে বলবে, মায়ের প্লিজ যেও না, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। কিন্তু এই ছেলেটা তো পাথরের চেয়েও শক্ত। শালা হারামি, তোর মুখে কি একটু সত্যি কথা আসে না? তুই আসলে কোনোদিনই কাউকে ভালোবাসতে জানিসনি। তুই একটা ইতর। যা, কাল দেখিস আমি কত আনন্দ করি। অবশ্যই দেখব। আপনার আনন্দের সাক্ষী হওয়া তো আমার জন্য ভাগ্যের ব্যাপার। ভালো থাকবেন মায়া আপু। কেউ কারো ভিতরে হাহাকার টের পায় না। সারা রাত দুজন দুই মেরুতে দাঁড়িয়ে ছটফট করে। পরের দিন সকালে প্রিন্স অনেক দেরি করে ঘুম থেকে ওঠে। তার চোখ দুটো লাল হয়ে ফুলে আছে। সে কোনো মতে ফ্রেশ হয়ে নিচে নেমে আসে। ড্রয়িং রুমে পা রাখতেই সে অবাক হয়। সে দেখতে পায় সোফায় তার বাবা, সুমন সাহেব আর মা বসে আছে। আশাদ আঙ্কেল আর শামিলা আন্টি তাদের সাথে খুব হাসি মুখে গল্প করছে। আব্বু, আম্মু, তোমরা যশোর থেকে এখানে কখন আসলে? আমাকে তো একবারও জানাওনি। তোমরা কি মায়াপুর বিয়েতে দাওয়াত খেতে এসেছো? সুমন সাহেব প্রিন্সের কথা শুনে হাসতে থাকে। তিনি প্রিন্সকে ইশারা করে পাশে বসতে বলল, হ্যাঁ রে বাবা, এত বড় অনুষ্ঠান আমরা না আসলে কি হয় না? তুই কেমন আছিস? এখানে পড়াশোনা ঠিকঠাক চলছে তো? হ্যাঁ আপু, কিন্তু তোমরা হঠাৎ করে এভাবে আসবে আমি ভাবিনি। জানাতে তো পারতে। ঠিক তখনই ভিতরের ঘর থেকে মায়াকে সাজিয়ে নিয়ে আসা হয়। সুন্দর শাড়িতে মায়াকে আজ পরীর মতো লাগছে। তার কপালে সুন্দর টিপ, ঠোঁটে লিপস্টিক। সে এসে মাথা নিচু করে সোফায় বসে। বাড়ির সবাই সেখানে উপস্থিত। প্রিন্স অপ্রস্তুত হয়ে চারপাশে তাকিয়ে থাকে। কি ব্যাপার আন্টি, ছেলেপক্ষ কি চলে এসেছে? আমাকে ডাকলেন না কেন? গেস্টটা কি অন্যরুমে বসেছে? হ্যাঁ বাবা, ছেলেপক্ষ তো চলেই এসেছে। তারা তো আমাদের সামনেই বসে আছে। কই, আমি তো কাউকে দেখছি না। শুধু আমার আব্বু আম্মুকেই তো দেখছি। এই যে, তোমরাই তো সেই ছেলেপক্ষ। প্রিন্স, তুই আর তোর বাবা মা, তোমরাই তো বরের বাড়ি থেকে এসেছো। প্রিন্স আর মায়া একসাথেই চমকে ওঠে। দুজনের চোখ কপালে উঠে যায়। মায়া মুখ তুলে প্রিন্সের দিকে তাকায়, আর প্রিন্স মায়ার দিকে। দুজনের মুখ থেকে একসাথে বেরিয়ে আসে শব্দটি, মানে খুব সহজ। ওই দিন রাতে যখন কারেন্ট চলে গিয়েছিল, তখন আমি বাড়ি ঢুকে তোমাদের সব কথা দরজার আড়াল থেকে শুনেছিলাম। তোমরা একে অপরকে কতটা ভালোবাসো আর কেন তোমাদের মাঝে দূরত্ব তৈরি হয়েছে, সবটা আমি বুঝতে পারছিলাম। আমি সাথে সাথে আসাদকে সব জানাই, বলি পড়াশোনা করছে করুক, একই বাড়িতে থাকছে, তাহলে বিয়েটা দিয়েই দেই। আসাদ তখন সুমন ভাইকে কল করে। তোমার বাবাও রাজি হয়। মায়ার আজ জন্মদিন, তাই ওর সারপ্রাইজ গিফট হিসেবে আমরা এই বিয়ের আয়োজনটা করেছি। এজন্য কাউকে কিছু আগে থেকে বলিনি। বলতো মায়া, মা হিসেবে কেমন গিফট দিলাম তোকে? সারা ঘরে হাসির রোল পড়ে যায়। কিন্তু ঠিক তখনই মায়া আর প্রিন্স হুট করে সোফা ছেড়ে উঠে দাঁড়ায়। দুজনের চোখে মুখে তখনও রাগ আর জেদ। এই বিয়ে আমরা করব না। সবাই থেমে যায়। হাসির রোলটা মুহূর্তেই থেমে যায়। সুমন সাহেব ভ্রু কুঁচকে তাকায়। কেন, কি সমস্যা তোদের? তোরা তো একে অপরকে ভালোবাসিস। না আব্বু, ও আমাকে একটুও ভালোবাসে না। ও ভার্সিটির সব ছেলেদের সাথে ঘোরে। ও
অভি নামের একটা ছেলের সাথে ডিনার ডেটে যেতে চায়। ওর মতো মেয়েকে আমি বিয়ে করব না। মুখ সামলে কথা বলো বেয়াদব ছেলে। আমি কার সাথে ঘুরি সেটা তুমি দেখার কে? তুমি নিজে ওই ত্রিধাকে নিয়ে ক্যাফেটেরিয়ায় জোকস বলো, তাকে হাসাও। আমি কেন তোমাকে বিয়ে করতে চাও? তুমি তো আমাকে ছেড়ে অন্য মেয়ের সাথেই থাকতে চাও। শালি, 1 বছর আগে তোমাকে যখন পরিবর্তন হতে বললাম তখন তুমি ন্যাকামি করতে, আর এখন দেখো অন্যর জন্য একদম মডেল হয়ে সেজেছ। যাও ওই অভির কাছে যাও, আমার খ্যাতমাই ভালো ছিল। মুখ সামলাও বলছি। আমাকে ব্রেকআপ করে খুব শান্তিতে ছিলে না? একবারও কি আমার খোঁজ নিয়েছিলে? আমি কেমন আছি, বেঁচে আছি না মরে গেছি দেখার প্রয়োজন মনে করেছিলে? খোঁজ নিতাম কিভাবে? তোমার ফোন অফ ছিল, তোমাদের ঠিকানা তো চিনতাম না। 10 দিন পর শুনি তুমি নাকি ঢাকায় চলে এসেছো, কিন্তু তোমার বাবা নাকি কখনো যশোরে যায়নি। তাহলে তুমি যশোরে ছিলা কিভাবে? ও সেটা, আমি তখন একটা স্পেশাল মিশনে ইন্ডিয়াতে ছিলাম। তখন মায়া ওর ছোট মামার বাড়িতে ছিল, ওর সাথে মায়ের সাথে 2 বছর ওখানেই ও পড়াশোনা করেছে। প্রিন্স স্তব্ধ হয়ে যায়। সে মায়ার দিকে তাকায়। মায়ের চোখে এখন অভিযোগের বদলে একরাশ পানি। মায়া কাপা গলায় প্রশ্ন করে, তার মানে তুমি সত্যি আমাকে খুঁজেছিলে প্রিন্স? তুমি কি আমাকে এখনো সেই আগের মতোই ভালোবাসো? হ্যাঁ বাসি, আগের থেকে বেশি ভালোবাসি। আমি তোমাকে কোনোদিনও ভুলতেই পারিনি মায়া। আমি তো সেই আগের খ্যাত মায়াকে চাই যে আমার জন্য অপেক্ষা করবে। এমন মায়াকে লাগবে না আমার। আমি সবসময় তোমার জন্য অপেক্ষা করেছি প্রিন্স। এই সাজগোজ, এই স্মার্টনেস সবই তো ছিল তোমাকে দেখানোর জন্য, যাতে তুমি বুঝতে পারো আমি কি করতে পারি। আমাকে ছেড়ে আর কোথাও যাবে না তো? যদি যাও তবে বাবাকে বলে রিমান্ড নিয়ে যাবো তোমাকে। পাগলি, কোথাও যাব না। সবাই হো করে হাসতে থাকে। মায়া আর লোকলজ্জার তোয়াক্কা না করেই সবার সামনেই প্রিন্সকে জড়িয়ে ধরে। প্রিন্সও তাকে শক্ত করে বুকে টেনে নেয়। তাদের 1 বছরের দীর্ঘ বিরহ আজ এক সুন্দর মিলনে পরিণত হলো। সুমন আর আশাদ একে অপরের সাথে হাত মেলায়। কাজী সাহেব, এবার দেরি করবেন না, শুরু করুন বিয়ের কাজ। এই পাগল দুটোর মিলন আজ করিয়েই ছাড়বো। মায়ের চোখে এখন আনন্দের পানি। প্রিন্স মায়ের কানে কানে বলে, মায়া জান, শাড়ি পরলে তোমায় কিন্তু সত্যি অনেক সুন্দর লাগে। তবে মুখ থেকে ওই বিশ্রী গন্ধটা যেন আর না আসে। সপ্তাহে অন্তত 2 দিন ব্রাশ করো। মায়া প্রিন্সের পায়ে চিমটি কেটে দিয়ে হাসে। কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করলো।